লেকচার 4 এ আমরা দেখেছিলাম যে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম হচ্ছে কলাম। এটা ছিল আমাদের নতুন চ্যাপ্টার। আমরা কলামের সংজ্ঞা দেখেছিলাম, আমরা কলামের টাইপস বা ধরন দেখেছিলাম। লোডিং এর উপর ভিত্তি করে 3 রকম, তারপর হচ্ছে লেন্থের উপর ভিত্তি করে 2 রকম, শেপের উপর ভিত্তি করে কয়েক রকম, এবং কলাম টাইবারের উপর ভিত্তি করে কয় রকম, 2 রকম। আর স্পাইরাল কলাম কেন আসলে টাইট কলাম থেকে আর কি মানে বেশি সুবিধাজনক সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম গ্রাফের মাধ্যমে। আর এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই এর মান কেন কলামের জন্য অনেক কম হয়। এটা আমরা খুব সুন্দর মতো আমরা ব্যাখ্যা করেছিলাম। এরপর কলামের জন্য কয়েকটা নেসেসারি ইনফরমেশন আমরা দেখেছিলাম, জাস্ট কয়েকটা মেয়ার ইনফরমেশন, যে কত নাম্বার বার হলে কত নাম্বার টাই বার হয় এটসেট্রা। তো আজকে আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া বাকি ছিল, এটা আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। যে ক্লিয়ার স্পেসিং অফ টাই, টাই মানে টাইবার। কলামে পরপর দুইটা টাইবারের মধ্যে ক্লিয়ার স্পেসিং হচ্ছে মিনিমাম একটা নির্দিষ্ট সংখ্যা হতে হয়, মিনিমাম, এর থেকে কম আর হওয়া যাবে না। শুড বি মানে হওয়া উচিত অ্যাট লিস্ট মানে সর্বনিম্ন 4/3 টাইমস দ্য নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট মানে কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেটের যে নমিনাল ম্যাক্সিমাম সাইজ, তাকে 4/3 দ্বারা গুণ করার পর আমাদের কলাম কনস্ট্রাকশনে যে কোর্স অ্যাগ্রিগেট, যে খোয়া বা যে স্টোন চিপস ব্যবহৃত হবে, সেই স্টোন চিপসের নমিনাল ম্যাক্সিমাম সাইজকে 4/3 দ্বারা গুণ করার পর যে সাইজটা আমরা পাই, যে সংখ্যা আমরা পাই, ওই সংখ্যা মানে স্পেসিং মিনিমাম তত হতে হবে। আমরা গুণ করে যেটা পাই, স্পেসিং মিনিমাম তত ইঞ্চি বা তত মিলিমিটার হতে হবে, এর থেকে কম হওয়া যাবে না। এখন ক্লিয়ার স্পেসিং বলতে আমরা কি বুঝি, যে দুইটা টাইবারের মধ্যে যে ভেতরের যে ডিসটেন্স, ইনার ডিসটেন্স, অর্থাৎ যদি এটা একটা কলাম হয় তাহলে এইগুলো হচ্ছে টাইবার, তাহলে টাইবারের মধ্যেকার ডিসটেন্স, অর্থাৎ এখান থেকে শুরু করে এই ডিসটেন্সটা, ঠিক আছে, এই ডিসটেন্সটা হচ্ছে একটা মিনিমাম সংখ্যা আছে যে এর থেকে কম আর হওয়া যাবে না, এবং সেই ডিসটেন্সটা, মিনিমাম ডিসটেন্সটা হচ্ছে 4/3 টাইমস, টাইমস মানে হচ্ছে গুণ, নমিনাল ম্যাক্সিমাম সাইজের 4/3 গুণ, 4/3 গুণ। ওর থেকে যদি সাইজটা মানে স্পেসিং যদি কম হয় তাহলে কি হবে, তাহলে এর মধ্যে ব্রিক খোয়াগুলা মানে ঠিক মতো ঢুকতে পারবে না, অ্যাগ্রিগেট ঠিক মতো কলামের মধ্যে ঢুকবে না। সো এই কারণে একটা মিনিমাম সাইজ আর কি রাখা হয়, একটা মিনিমাম স্পেসিং রাখা হয়, সরি, মিনিমাম স্পেসিং এখানে মেনটেন করা হয়, এর থেকে কম স্পেসিং দেওয়া যাবে না। আচ্ছা, তো আমি এক্সাম্পল শুরু করছি। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি উত্তর দিব, সমস্যা নেই। তো স্যার 4/3 টাইমস ওটা কি স্যার মানে সেন্টিমিটার মিলিমিটার মানে কোন ইয়েতে আসবে স্যার, একক ইউনিট? 4/3 টাইমস এটা হচ্ছে ইঞ্চিতে, এটা অবশ্যই ইঞ্চিতে আর কি, ভালো বলছেন। না 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 স্যার, এটা হলো এগ্রিগেটের যা সাইজ থাকবে তার চেয়ে 4/3 টাইমস হবে। এগ্রিগেটের সাইজ যদি মিলিমিটার থাকে তাহলে ওইটা মিলিমিটারে হবে, এগ্রিগেটের সাইজ সেন্টিমিটারে থাকলে ওটা সেন্টিমিটারে হবে। এখন নর্মালি চিন্তা করেন যে অ্যাগ্রিগেটের সাইজ যদি মিলিমিটারে থাকে, সাপোজ হচ্ছে 25 মিলিমিটার, তাই না? তো 25 মিলিমিটারকে যদি আমরা 4/3 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে কত পাবেন? 5 ইন্টু 4/3, তাই না? 25 ইন্টু 4/3,
সাপোজ 33.3 মিলিমিটার, ঠিক আছে? জি স্যার। কিন্তু 25 মিলিমিটার মানে আবার কত ইঞ্চি? আমরা জানি 1 ইঞ্চি, তাই তো? 25 মিলিমিটার মানে 1 ইঞ্চি। যদি আমরা ইঞ্চিতে জি চিন্তা জি করি তাহলে ইঞ্চিতে 1 ইঞ্চি, এর সঙ্গে যদি আমরা 4/3 গুণ দিই তাহলে হচ্ছে 1.33 ইঞ্চি। হ্যাঁ, আলটিমেটলি একই কথা, 1.33 ইঞ্চি। এখন এইটাকে আবার আমরা 25 দিয়ে গুণ করব, কত হয়? 33.3 ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে, এটা একই কথা। এটা যে ইঞ্চি ইউনিটেই থাক না কেন, ইঞ্চি বা মিলিমিটার, আমরা জাস্ট 4/3 দিয়ে গুণ করব, কারণ 4/3 এর আসলে কোনো ইউনিট নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইউনিটলেস। 4/3 মানে হচ্ছে স্যার জাস্ট ওই সংখ্যা। এগ্রিগেটের যে ইউনিটে থাকে 4/3 দিয়ে ইয়া করলে ইঞ্চিতে আসবে। ইঞ্চিতে আসবে অথবা মিলিমিটারেও আসতে পারে, যদি মিলিমিটারকে আমরা 4/3 দ্বারা গুণ করি আরে ভাই তাহলে এগ্রিগেটের যে ইউনিট দেওয়া সাইজ, থাকবে তারপর ওইটারই ইউনিট তাই 4/3 দিয়ে গুণ করতে হবে, কারণ 4/3 এর কোনো ইউনিট নাই। এটা হচ্ছে ইঞ্চিও হতে পারে, মিলিমিটারও হতে পারে, এটা জাস্ট একটা সংখ্যা। যে ইউনিট থাকবে সেই ইউনিটে আমরা পাবো গুণ দেওয়ার পর। জি স্যার। আচ্ছা, তো এখন একটা এক্সাম্পল আমরা দেখবো, সেটা হচ্ছে ডিটারমিন দ্য অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড অন 12 ইঞ্চ স্কোয়ার শর্ট টাইট কলাম। অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড এটা বের করতে হবে। অর্থাৎ একটা কলামকে আমরা, মানে আমি আগের দিন বলেছিলাম যে পি ইউ সমান হচ্ছে ফাই পি এন। ওই যে ফাই দ্বারা গুণ করার পর আর কি যেটা পাই আমরা, ফাই দ্বারা গুণ করার পর আমরা পাই হচ্ছে পি ইউ। তো ওই পি ইউটা হচ্ছে অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড। অ্যাক্সিয়াল লোডটা বের করতে হবে আর কি। একটা কলামের সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি স্কোয়ার, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, রিইনফোর্সড উইথ 4 নাম্বার 9 বারস, অর্থাৎ 4টা 9 নাম্বার বার আছে। এটা হচ্ছে কলামের মেন বার, ঠিক আছে? আর টাইজ আর নাম্বার 3 স্পেসড এট 12 ইঞ্চি। নাম্বার 3 টাই বার, তাদের স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি করে, সেন্টার টু সেন্টার স্পেসিং, নট ক্লিয়ার স্পেসিং, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেসিং। আচ্ছা, আর ইউজ ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে এখানে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা একটা টাইট কলামের ক্যাপাসিটি বের করব আর কি, অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড। এটা হচ্ছে কলামের ক্যাপাসিটি আমরা বের করব, এবং এটা কিন্তু শুধুমাত্র অ্যাক্সিয়াল লোডের জন্য। বাট যদি ইসেন্ট্রিক লোড হয় তাহলে কিন্তু আবার জিনিসগুলো আলাদা হয়। তো আমরা শুধুমাত্র অ্যাক্সিয়াল লোডের জন্য আমরা আর কি বের করা শিখবো যে কিভাবে কলামের ক্যাপাসিটি বের করতে হয়, মানে কলামটা কতটুকু লোড আসলে রেজিস্ট করতে পারবে, ভার্টিক্যাল লোড। তো আমরা জানি যে একটা টাইট কলামের জন্য ফর্মুলা হচ্ছে এইটা, নাম্বার 1 অথবা নাম্বার 2। আমি একটু বলি যে এই দুটো ফর্মুলা আসলে একই ফর্মুলা, কোনো পার্থক্য নাই। জাস্ট এই ফর্মুলা থেকে আমরা জাস্ট 2 থেকে 3 লাইন যদি আমরা ক্যালকুলেশন করি, নাম্বার 1 ফর্মুলা থেকে যদি একটা জিনিস কমন নেই, যোগ যোগ করি, গুণ করি, ভাগ করি, জাস্ট 2 থেকে 3 লাইন করলে আমরা হচ্ছে আর কি ফর্মুলা 2 পেয়ে যাব। মানে এই দুইটা আসলে একই ফর্মুলা, আলাদা কোনো কিছু না। বাট তাহলে আলাদাভাবে কেন দেখাচ্ছি? দেখানোর কারণটা হচ্ছে এরকম যে এই দুইটা ফর্মুলা আমাদের দুইটা সিচুয়েশনে কাজে লাগবে, দুইটা জায়গাতে আলাদা আলাদা ভাবে কাজে লাগবে আর কি। যেমন প্রথমে আমরা বের করব হচ্ছে লোড ক্যাপাসিটি বা অ্যালাউয়েবল ডিজাইন লোড। তার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে প্রথম যে ইকুয়েশন সেটা, ঠিক আছে? আবার কলামকে যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমরা ব্যবহার করব হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। তো যখন ডিজাইন করব তখন বুঝতে পারবো যে কেন ব্যবহার করি। তো আমরা এখন আগে প্রথম সমীকরণটাকে দেখবো, ঠিক আছে? এখানে কি, কোনটা কি জিনিস? এখানে পি ইউ সমান ফাই পি এন, এটা আমরা সবাই জানি যে আলটিমেট লোড সমান ফাই ইন্টু নমিনাল লোড। এই পি ইউটাই বের করতে হবে কোশ্চেনে। এই ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন বা আলটিমেট লোড, ডিজাইন লোড বা আলটিমেট লোড, এটাই চাচ্ছে আর কি। ফাই পি এন, এখন ফাই পি এন, পি এন মানে হচ্ছে আবার এতটুকু, নমিনাল লোড মানে হচ্ছে আবার এতটুকু, এটাই হচ্ছে মেন সূত্র। নমিনাল লোড Pn is equal to alpha into আলফা হচ্ছে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর। ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর হচ্ছে আলফা, অর্থাৎ একটা কলামে যদি ইসেন্ট্রিসিটি থাকে সেক্ষেত্রে কলামের লোড ক্যাপাসিটি কমে যায়, আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। তো সে কারণে আলফার মান সবসময় একের থেকে কম হয়, অনেক কম হয়। তো আলফা হচ্ছে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর, তারপরে 0.85 এফসি প্রাইম হচ্ছে সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ, এজি হচ্ছে গ্রস এরিয়া অফ ক্রস সেকশন, মানে ক্রস সেকশনের যে টোটাল এরিয়া সেটা বা গ্রস এরিয়া সেটা। এএসটি হচ্ছে স্টিলের এরিয়া, মানে মেইন স্টিলের এরিয়া, নট টাইবার, মেইন স্টিল।
মেইন স্টিলের এরিয়া, আর Fy হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ। জাস্ট এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দেই তাহলে আমরা আর কি লোড ক্যাপাসিটি সরাসরি পেয়ে যাব, এখানে কোনো জটিলতা নাই। তাহলে অঙ্কে দেওয়া আছে যে কলামটা হচ্ছে 12 ইঞ্চি স্কোয়ার কলাম, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম। তো তার মানে এজি মানে কত হবে, গ্রস এরিয়া অফ ক্রস সেকশন 12 বাই 12 মানে 144 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে, ক্ষেত্রফল আর কি, মানে ক্রস সেকশনের ক্ষেত্রফল। এএসটি হচ্ছে এরিয়া অফ মেইন স্টিল। অঙ্কে দেওয়া আছে যে এই কলামটা রিইনফোর্সড উইথ 4 নাম্বার 9 বারস, তার মানে 4টা 9 নাম্বার বার আছে মেন বার। এক একটা 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তার মানে 4টা বারের এরিয়া 4 অক্ষে 4 4 ইঞ্চি স্কোয়ার। স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর টাইট কলামের জন্য 0.65। এখানে আমরা অঙ্কটা খুব ভালো করে পড়ে নিব। যদি টাইটের জায়গায় আর কি স্পাইরাল থাকে, স্পাইরাল কলাম হয়, সেক্ষেত্রে কিন্তু আবার ফায়ের মান বেশি হবে, 0.75 হবে। তো যাই হোক, তাহলে এই মানগুলো জাস্ট আমরা এখানে বসাই দিব, তাহলে পেয়ে যাব। আচ্ছা, একটা ব্যাপার, ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর হচ্ছে টাইট কলামের জন্য 0.8, ঠিক আছে, আর স্পাইরাল কলামের জন্য 0.85। স্পাইরাল কলামের জন্য ফাইও একটু বেশি হয়, আবার আলফাও একটু বেশি হয়। ফাইয়ের মান স্পাইরালের জন্য 0.75, আর স্পাইরাল কলামের জন্য ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর আলফা হচ্ছে 0.85, আর এখানে হচ্ছে টাইট কলামের জন্য 0.80 বা 0.8। তো জাস্ট সবগুলা মান আমাদের জানাই আছে। এখন আমরা জাস্ট বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি যে কলামের লোড ক্যাপাসিটি বা ডিজাইন লোড হচ্ছে এত কিপস কিলো পাউন্ড। তো এটা আসলে অ্যান্সার, মানে এটাই জানতে চাওয়া হচ্ছে মেইনলি এই কলামে। জাস্ট কিন্তু কয়েকটা জিনিস একটু দেখাই দিতে হয় আর কি, মানে অ্যাজ এ ফর্মালিটি। সেটা হচ্ছে যে কলামে যে স্টিলের যে পরিমাণটা দেওয়া আছে এটা কি ঠিক আছে কিনা, এটা কি ঠিক আছে নাকি স্টিলটা অনেক বেশি আছে না কম আছে, এটা একটু দেখাই দিতে হয়। তাহলে স্টিল রেশিও আমরা এর আগের ক্লাসে দেখে আসছিলাম যে স্টিল রেশিও 1% থেকে বেশি হতে হবে বা সমান, মানে 1%-এর থেকে অবশ্যই বেশি হতে হবে, আর 8%-এর থেকে কম হতে হবে। তাহলে আমরা স্টিল রেশিওটা একটু বের করব যে এখানে স্টিল রেশিও আসলে কত দেওয়া আছে বা কত আছে, বা স্টিল পার্সেন্টেজ। এইটুকু হচ্ছে স্টিল রেশিও, আর 100 দিয়ে গুণ করলে ওটা হয়ে যায় স্টিল পার্সেন্টেজ। তাহলে এএসটি হচ্ছে 4 আমরা পেয়েছি একটু আগে, আর এজি হচ্ছে 144। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2.78%, তার মানে এটা 1% থেকে বেশি আছে, আবার 8% থেকে কম আছে, মানে মিনিমাম স্টিল থেকে বেশি আছে, আবার ম্যাক্সিমাম স্টিল থেকে কম আছে। তো আর কি এটা ঠিক আছে আর কি, এটা এসিআই কোড অনুসারে আমাদের এই কলামে স্টিলের পরিমাণ এটা ঠিক আছে, পার্সেন্টেজ ঠিক আছে, ওকে। যদি ঠিক না থাকতো আমরা এখানে লিখে দিতাম নট ওকে। দেখা যাচ্ছে যদি 8%-এর বেশি আসতো আমরা লিখতাম যে দ্য স্টিল শুড বি ডিক্রিজড, মানে কমানো উচিত, বা স্টিল শুড বি ইনক্রিজড, বাড়ানো উচিত। যদি এখানে 1% থেকে কম আসতো তখন বলতাম যে বাড়ানো উচিত। এটা জাস্ট দেখাই দেওয়ার, স্যার কিছুই না। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে চেক টাই স্পেসিং, টাই বারের স্পেসিং ঠিক আছে কিনা এটা দেখাই দিতে হবে। তো এখানে টাইয়ের মানে টাই বারের ডায়ামিটার দেওয়া আছে 3/8 ইঞ্চি বা নাম্বার 3 বার, এই যে দেওয়া আছে অঙ্কে নাম্বার 3 বার, আর স্পেসিং দেওয়া আছে সেন্টার টু সেন্টার স্পেসিং দেওয়া আছে 12 ইঞ্চি। তো আমরা জাস্ট চেক করে দেখবো যে এটা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আমাদের কিছু করার নাই, আমরা লিখে দিব যে ঠিক নাই, আর ঠিক থাকলে আমরা লিখে দিব ওকে। আচ্ছা, তাহলে আমরা আগের ক্লাসে বলছিলাম কিনা আমার তো খেয়াল নাই, আগের ক্লাসে বলি নাই, ঠিক আছে এখন বলে দিচ্ছি। তো টাই বারের স্পেসিং এইটা হচ্ছে 3টা শর্ত থেকে আসে, 3টা ক্রাইটেরিয়া থেকে আসে, 3টা আলাদা আলাদা ক্রাইটেরিয়া বা কন্ডিশন। এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যে ক্রাইটেরিয়া সবচেয়ে ছোট হয়, ছোট স্পেসিং দেয়, সেইটাই হচ্ছে আমাদের টাই বারের স্পেসিং হয়। প্রথম শর্ত হচ্ছে 48 ইন্টু টাই বারের ডায়ামিটার, দ্বিতীয় শর্ত হচ্ছে 16 ইন্টু মেইন বারের ডায়ামিটার, আর তৃতীয় শর্ত হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন। এগুলো কিন্তু ফিক্সড, এই যে 48 তারপরে 16 এগুলো মিলিমিটারে থাক ডায়ামিটার, বা ইঞ্চিতে থাক বা সেন্টিমিটারে থাক বা মিটারে থাক, এটা সবসময় ফিক্সড। 48 16 এগুলো ফিক্সড। তাহলে টাই বারের ডায়ামিটারকে 48 দ্বারা আগে গুণ করতে হবে,
টাই বারের ডায়ামিটার অঙ্কে দেওয়া আছে 3/8 ইঞ্চি, তার মানে 18 ইঞ্চি পাচ্ছি। মেইন বারের ডায়াকে গুণ করতে হবে 16 দিয়ে। এখন মেইন বারের ডায়া অঙ্কে দেওয়া আছে নাম্বার 9 বার, অর্থাৎ 9/8 ইঞ্চি ডায়ামিটার। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি সেম 18 ইঞ্চি। আর লিস্ট কলাম ডাইমেনশন, কলামের ডাইমেনশন অঙ্কে দেওয়া আছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। লিস্ট কলাম ডাইমেনশন মানে কলামের সবচেয়ে ছোট ডাইমেনশন, সবচেয়ে ক্ষুদ্রতম ডাইমেনশন। ডাইমেনশন মানে মাত্রা বা দৈর্ঘ্য, তাহলে সবচেয়ে ছোট দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি। এখন যদি সাপোজ আমরা মনে করি যে যদি কলামটা এরকম হতো যে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, তাহলে লিস্ট কলাম ডাইমেনশন হতো 12 ইঞ্চি। বা যদি এরকম হতো যে 20 ইঞ্চি বাই 22 ইঞ্চি, তাহলে লিস্ট কলাম ডাইমেনশন হতো 20 ইঞ্চি, যেটা ছোট সেটা। তো এই তিনটা শর্তের মধ্যে, তিনটা স্পেসিং এর মধ্যে আবার সবচেয়ে যেটা ক্ষুদ্রতম সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্পেসিং হবে। তাহলে আমাদের স্পেসিং অফ দ্য টাইবার আমরা দেখতে পাচ্ছি তিনটার মধ্যে ছোট হচ্ছে 12 ইঞ্চি, তাই 12 ইঞ্চি। এবং অঙ্কেও দেওয়া আছে যে সেন্টার টু সেন্টার স্পেসিং 12 ইঞ্চি। তাহলে আমরা বলতে পারি যে এটা স্পেসিং ঠিক আছে আর কি। নাম্বার 3 বার আর স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি, এটা ওকে। যদি এটা ঠিক না থাকতো, যদি কম বেশি আসতো এখানে, তাহলে বলতাম নট ওকে। তাহলে এই হচ্ছে এভাবে আমরা একটা কলামের অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটি বের করতে পারি জাস্ট একটা সূত্রের মাধ্যমে, জাস্ট এই ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা সবাই আমরা মাথায় রাখবো। এই ফর্মুলার মাধ্যমে অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটি বের করলাম, আর হচ্ছে স্টিল পার্সেন্টেজটা চেক করলাম যে 1-এর থেকে বেশি এবং 8-এর থেকে কম আছে কিনা। আর আমরা টাই বারের স্পেসিংটা একটু চেক করে নিলাম যে ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখানে আর কিছু নাই। তো আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এখানে দেখেন যে এখানে এই ফর্মুলাতে দুইটা পার্ট আছে। এই যে এত বড় একটা ফর্মুলা, এই ফর্মুলার একটা অর্থ আছে আর কি। ঠিক আছে, এটা এমনি এমনি আসে নাই। এটার অর্থ হচ্ছে এরকম যে এই যে 0.85 এফসি প্রাইম ইন্টু এজি মাইনাস এএসটি, এইটা হচ্ছে কনক্রিট যে পরিমাণে ভার্টিক্যাল লোড মানে বহন করে সেটা, কনক্রিটের অবদান বা কনক্রিটের কন্ট্রিবিউশন অফ কনক্রিট। আর এইটা হচ্ছে স্টিলের কন্ট্রিবিউশন, মানে স্টিল যতটুকু লোড ক্যারি করে। অর্থাৎ আমরা সবাই জানি যে ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। 0.85 এফসি প্রাইম এটা হচ্ছে স্ট্রেস, মানে কনক্রিটের স্ট্রেস। আর টোটাল এরিয়া থেকে স্টিলের এরিয়া বাদ দিলে আমরা পাই হচ্ছে কনক্রিটের এরিয়া। তাহলে স্ট্রেস ইনটু এরিয়া এটা হচ্ছে তার মানে ফোর্স, মানে লোড, কনক্রিটের লোড। আর স্টিলের এরিয়া ইনটু স্টিলের স্ট্রেস এটা হচ্ছে তার মানে স্টিলের লোড। তার মানে দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ কনক্রিট এন্ড দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ স্টিল। তাহলে স্টিল এবং কনক্রিটের দুইটা মানে তাদের দুইটা ভূমিকা যোগ করলে আমরা যা পাই সেটাই হচ্ছে আমাদের টোটাল লোড ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে এখন অঙ্কে যদি থাকে সাপোজ যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ স্টিল, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ স্টিল টু দ্য অ্যাক্সিয়াল লোড। তার মানে এই যে যে কলামের যে অ্যাক্সিয়াল লোডটা হবে এতে স্টিলের কন্ট্রিবিউশন কতটুকু বা ভূমিকা কতটুকু, বা হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ কনক্রিট টু দ্য অ্যাক্সিয়াল লোড, মানে অ্যাক্সিয়াল লোড ঠেকানোর ক্ষেত্রে কনক্রিটের ভূমিকা কতটুকু। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এতটুকু লিখবো যে কন্ট্রিবিউশন অফ কনক্রিট ইজ ইকুয়াল টু এত। আর সঙ্গে অবশ্যই আলফা গুণ করে দিতে ভুলেন না, কারণ আলফা কিন্তু দুইটার সঙ্গে গুণ অবস্থায় আছে, এটার সঙ্গে গুণ আছে আবার এটার সঙ্গে গুণ আছে। তাহলে যদি নমিনাল লোড ক্যাপাসিটি বের করতে বলা হয়, দেখা যাচ্ছে বললো ডিটারমিন দ্য নমিনাল লোড ক্যাপাসিটি বা নমিনাল অ্যাক্সিয়াল লোড, সেক্ষেত্রে কিন্তু ফাই দিয়ে গুণ করার দরকার নাই। সেক্ষেত্রে পিএনটাই হবে হচ্ছে নমিনাল অ্যাক্সিয়াল লোড বা নমিনাল লোড ক্যাপাসিটি। আর ডিজাইন লোড বললে ফাই দিয়ে গুণ করব। ঠিক আছে, আর যদি কন্ট্রিবিউশন অফ কনক্রিট বলে তাহলে আলফা ইন্টু এত, আর যদি কন্ট্রিবিউশন অফ স্টিল বলে তখন আলফা ইন্টু এত। তো এখানে আর কি কারোর কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারি। যদি এখানে কারোর কোনো কোশ্চেন থাকে আমরা বলতে পারি। ঠিক আছে।
স্যার। আচ্ছা, আজকে আমরা মানে মেনলি দেখবো হচ্ছে লেকচার 5। এটা হচ্ছে আজকে আমাদের শিডিউলড লেকচার। তো লেকচার 5-এ আমরা সেই কলাম ডিজাইনটাই আবার কন্টিনিউ করব, মানে কলাম নিয়ে আমরা আলাপ আলোচনা করব আর কি। তো এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে কিভাবে লোড ক্যাপাসিটি বের করতে হয়, এখন আমরা শিখবো কিভাবে ডিজাইন করতে হয় কলাম, ডাইমেনশন বের করতে হয়, স্টিল বের করতে হয়, এগুলো আমরা শিখবো। তাহলে এক্সাম্পল অফ কলাম ডিজাইন উইথ অ্যাক্সিয়াল লোড। যদি অ্যাক্সিয়াল লোড থাকে তখন কিভাবে ডিজাইন করতে হয় আমরা এটা এখন জানবো। যদি ইসেন্ট্রিক লোড হয়, আমরা জানি যে বাস্তব জীবনে সবই আসলে ইসেন্ট্রিক কলাম, তো সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা ফাইনাল ডিজাইন হবে না। অর্থাৎ ইসেন্ট্রিক লোড হইলে এই ডিজাইনটাও করতে হবে, আর এর সঙ্গে অতিরিক্ত হিসেবে একটা আলাদা স্টেপ করতে হয়, একটা অতিরিক্ত স্টেপ যোগ করতে হয়। এটা আমি পরবর্তীতে দেখাই দিব। তাহলে আগে আমরা শিখি যে অ্যাক্সিয়াল লোডের জন্য কিভাবে কলাম ডিজাইন করতে হবে। তো এখানে বলা আছে যে ডিজাইন স্কোয়ার টাইট কলাম, কলামটা হবে স্কোয়ার এবং এটা হচ্ছে টাইট কলাম হবে। To support an axial dead load of এত কিপস and a live load of এত কিপস, কে মানে কিপস, কিলো পাউন্ড, ইউজিং এফসি প্রাইম এত, এফওয়াই এত, স্টিল রেশিও দেওয়া আছে এখানে। দেখেন এখানে স্টিল রেশিও দেওয়া আছে অ্যাবাউট 5%, এটা 1 থেকে বেশি আবার 8 থেকে কম দেওয়া আছে। ডিজাইন দ্য নেসেসারি টাইজ। তো প্রথমেই আমরা বের করতে হবে হচ্ছে আমাদের আলটিমেট লোড, কারণ এটা ইউএসডি মেথডের ডিজাইন, আর ইউএসডি মেথডের ডিজাইন মানেই হচ্ছে প্রথমে আলটিমেট লোড ক্যাপাসিটি, লোড আগে বের করতে হয়। এটা কিন্তু লোড ক্যাপাসিটি না, এটা হচ্ছে মানে ডেভেলপড লোড, মানে কলামে কতটুকু লোড আসলে তৈরি হয়েছে সেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্যাক্টরাইজ করতে হয় ডেড লোডকে 1.2 দ্বারা, লাইভ লোডকে 1.6 দ্বারা, সবাই জানি আমরা। তাহলে ডেড লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, আমরা ফ্যাক্টর দ্বারা আগে গুণ করে আমরা পাইলাম হচ্ছে এত কিপস। সরি। তো এরপর এখন হচ্ছে আমরা স্টেপ 1, আমরা হচ্ছে এখন কলামের ডাইমেনশন বের করব। তো আমার জানি না সবার মনে আছে কিনা, আমি দুটো ফর্মুলা একটু আগে দেখাইলাম। প্রথম ফর্মুলাটা হচ্ছে লোড ক্যাপাসিটি বের করার সময় কাজে লাগবে, আর দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে ডিজাইন করার সময় কাজে লাগবে, আমি বলছিলাম। তো এটাই হচ্ছে সেই দ্বিতীয় ফর্মুলা, একই ফর্মুলা, জাস্ট ওইটাতে রোজি নাই, এটাতে রোজি আছে। রো মানে হচ্ছে স্টিল রেশিও, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, কারণ দেখেন এখানে অঙ্কে দেওয়া আছে স্টিল রেশিও 5%, মানে রো দেওয়া আছে অঙ্কে, রো মানে স্টিল রেশিও, এটা অঙ্কে দেওয়া আছে 5%। তাহলে এটা আমরা ব্যবহার করব এই সমীকরণটা। ব্যাস, তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিলাম। যেহেতু এখানে টাইট কলাম ডিজাইন করতে বলা হচ্ছে, তাই ফাই এর মান বসাচ্ছি 0.65 আর ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর বসাচ্ছি 0.8। এরপর এই মানগুলো দেওয়াই আছে, এজি বের করব, এজি দেওয়া নাই, বের করতে হবে। আর রো দেওয়া আছে হচ্ছে স্টিল রেশিও দেওয়া আছে কত, 5%। 5% মানে 100 দিয়ে ভাগ দিলে 0.05 আমরা বসাই দিলাম। এরপর এইগুলো তো দেওয়াই আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমরা পাইলাম এজি ইজ ইকুয়াল টু 232 ইঞ্চি স্কোয়ার। এটা আমরা পাইলাম ক্যালকুলেটরের মাধ্যমে। তো এখন তার মানে একটা কলামের এরিয়া হতে হবে, এই কলামের এরিয়া হতে হবে হচ্ছে 232 ইঞ্চি স্কোয়ার মিনিমাম। এই এরিয়াটুকু থাকতেই হবে ক্রস সেকশনে। তো এখন যেহেতু স্কোয়ার কলাম, এটা একটা স্কোয়ার কলাম, তাহলে আমরা জানি যে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, ক্ষেত্রফলকে রুট করতে হয়। ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা পেয়ে যাব হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে সাইজ অফ কলাম আমরা জাস্ট এটাকে রুট ওভার করব, যা পাবো তাকে আমরা পূর্ণ সংখ্যাতে রাউন্ড আপ করব, ব্যাস। যদি 15.2 পাই তাও 16, 15.7 পাইলেও 16, আমি পূর্ণ সংখ্যা রাখার চেষ্টা করব, পূর্ণ সংখ্যা রাখবো, দশমিক রাখবো না। তাহলে সাইজ অফ কলাম আমাদের কত পাইলাম, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। তাহলে কলাম সেকশন কত দাঁড়াইলো, 16 বাই 16, এবং গ্রস এরিয়া দাঁড়াচ্ছে কত,
256 ইঞ্চি স্কোয়ার কেজি। পেয়েছিলাম 232, কিন্তু একটু ওই যে রাউন্ড আপ করে দিলাম, এই রাউন্ড আপ করার কারণে এখন একটু বেড়ে গেল, 256 হয়ে গেল। তাহলে আমরা দেখেন স্যার এখানে কলামের ফাই এবং আলফার মান কি ফিক্স? হ্যাঁ, টাইট কলামের ক্ষেত্রে ফাইয়ের মান 0.65 আর আলফার মান 0.8, এটা ফিক্সড। টাইট কলামের জন্য ফিক্সড, স্পাইরাল কলামের জন্য হলে আবার চেঞ্জ হইতো। ঠিক আছে, তাহলে আমরা কলামের সেকশন পেয়ে গেলাম। ব্যাস, এখন স্টিল আছে। একটা ব্যাপার বলি, যদি এখানে রেক্ট্যাঙ্গুলার কলাম হইতো, স্কোয়ার না হয়ে বলতো রেক্ট্যাঙ্গুলার কলাম, তখন কিন্তু আমরা আবার স্কোয়ার করতাম না। তখন ধরেন যে দুইটা বাহু, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান ক্ষেত্রফল, তাই না? আমরা সবাই জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল থেকে যদি আমরা দৈর্ঘ্য বা প্রস্থ বের করতে চাই, তাহলে আরেকটা দিয়ে ভাগ দিতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে হয়তোবা একটা ডাইমেনশন এখানে দেওয়া থাকতো যে ঠিক আছে, কলামের একটা সাইড আমরা ধরে নিব হচ্ছে এত ইঞ্চি, তখন আমরা ক্ষেত্রফলকে ওইটা দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাইতাম হচ্ছে আরেকটা ডাইমেনশন। ঠিক আছে, স্কোয়ার বলে আমরা রুট ওভার করলাম। বাট যদি স্কোয়ার কলাম না হয় রেক্টাঙ্গুলার হইতো, সেক্ষেত্রে আমরা হয় একটা সাইড ধরে নিতাম, যে ধরি লেটস অ্যাজিউম ওয়ান ডাইমেনশন বা ওয়ান সাইড ইকুয়াল টু এত ইঞ্চি, অতএব অ্যানাদার সাইড সমান এই এরিয়া ডিভাইডেড বাই ওইটা দেওয়া থাকতে পারে। আর যদি দেওয়া না থাকে আমরা ধরে নিব, রেক্টাঙ্গুলার কলামের ক্ষেত্রে আমরা ধরে নিব। আচ্ছা, তো কলামের সাইজ বের করা হয়ে গেল, এখন হচ্ছে কলামের স্টিল বের করতে হবে। স্টিল, ডিটারমিনেশন অফ স্টিল। স্টিল বের করার সময় আমরা ব্যবহার করব হচ্ছে সেই প্রথম সমীকরণটা, আবার প্রথম যে ইকুয়েশন ছিল সেটা। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার একটু মানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে স্টিল রেশিও রো ইজ ইকুয়াল টু স্টিলের এরিয়া হচ্ছে এএসটি ডিভাইডেড বাই ক্রস এরিয়া এজি। ক্রস এরিয়া এজি, এটা সবাই জানি আমরা। তো দেখেন এখানে আমরা এজি কিন্তু পেয়ে গিয়েছি অলরেডি 256 ইঞ্চি স্কোয়ার। আমাদের কলামের জন্য এজি আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আবার রো এর মান অঙ্কে দেওয়া আছে কত, 5% বা 0.05। তো এখন কিন্তু আমরা আর গুণ যদি করি, আর গুণ করলে আমরা কি লিখতে পারি, যে ঠিক আছে, যে স্টিলের এরিয়া ইজ ইকুয়াল টু স্টিল রেশিও রো ইনটু এজি, এটা লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই। অর্থাৎ রো আমরা জানি, আমরা এজিও জানি, আমরা জাস্ট দুইটাকে গুণ দিয়ে আমরা এএসটি বের করে ফেলতে পারবো। কিন্তু এভাবে আমরা করব না, কারণ এইভাবে স্টিল বের করলে একটু মানে রেজাল্টটা একটু ইনঅ্যাকুরেট আসে, একটু ভুল আসে। ঠিক আছে, তাই যদিও আমাদের জানা আছে রো এবং এজি এখন, তাও আমরা এই সরাসরি ফর্মুলার মাধ্যমে আমরা বের করব না। আমরা আবারও সেই মেইন যে মানে ফর্মুলা ছিল সেই ফর্মুলা ব্যবহার করব অবশ্যই। ঠিক আছে, এখানে আবার আমরা সব মানগুলা বসাই দিচ্ছি, সব মান জানা আছে, শুধুমাত্র এএসটি বাদে। এএসটি আমরা বের করব আর কি, স্টিলের এরিয়া আমরা বের করব। তো এএসটি বাদে বাদ বাকি যে মানগুলো আছে আমরা বসাই দিলাম, এবং ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করে আমরা পেয়ে গেলাম যে এএসটি ইজ ইকুয়াল টু এত ইঞ্চি স্কয়ার। আমরা পেয়ে গেলাম এএসটি। তো এএসটি পেয়ে যাওয়া মানে হচ্ছে আমরা স্টিলের এরিয়া পেয়ে গেছি, মানে মেইন স্টিলের এরিয়া আমরা পেয়ে গেছি। তো এখন ঠিক আছে, যদি 10 নাম্বার বার আমরা ব্যবহার করতে চাই, 10 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1.27 ইঞ্চি স্কয়ার। তো 9.84 ডিভাইডেড বাই 1.27 যদি বারের এরিয়া দ্বারা আমরা ভাগ করি, তখন 7 পয়েন্ট সামথিং আসে, ওইটাকে আমরা 8 লিখবো, রাউন্ড আপ করতে হয় আর কি। বা যদি আমরা 9 নাম্বার বার ব্যবহার করি, দেখেন এখানে যদি আমরা 9 নাম্বার বার ব্যবহার করতাম, মানে 28 মিলিমিটার বার ব্যবহার করতাম, 28 মিলিবারের ডায়ামিটার হচ্ছে, সরি, এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কয়ার, একদম কারেক্ট 1 ইঞ্চি স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা এই স্টিলের এরিয়াকে 1 দ্বারা ভাগ করতাম, 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই, মানে এত ইঞ্চি, যে এত নস, মানে 9.8 নস, একে আমরা রাউন্ড আপ করে লিখতাম 10 নস। মানে 9 নাম্বার বার হলে এখানে বার লাগতো হচ্ছে 10টা, যেহেতু 10 নাম্বার বার ব্যবহার করেছি আমরা, তাই এখানে বার লাগবে হচ্ছে কয়টা, 8টা। এটা আসলে আপনাদের মানে সুবিধা মতো ইউজ করতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, এখানে আসলে বলে দেওয়া নাই যে কত নম্বর বার ব্যবহার করতে হবে, এটা বলা নাই। আমরা আসলে আমাদের মানে কনসিডারেশন থেকে যেটা সুইটেবল মনে হয় আমরা সেটা এখানে ব্যবহার করতে পারি।
তবে 5 নাম্বার বারের নিচে আবার ব্যবহার করেন না, নাম্বার 3 বা নাম্বার 4 বার ব্যবহার করব না আমরা কখনোই কলামে। নাম্বার 5 থেকে মোটামুটি ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো ডিজাইন অফ টাই বার, এখন মেন কলাম ডিজাইন হয়ে গেছে। মেন কলাম কি পাইলাম, 16x16 ইঞ্চি হবে, আর স্টিল হবে হচ্ছে 8টা 10 নাম্বার বার। তো হয়ে গেছে। এখন আচ্ছা, একটা ব্যাপার, এখানে স্টিলের যে নাম্বার এটা অবশ্যই মানে জোড় সংখ্যায় রাখার চেষ্টা করবেন, এটার জন্য বিজোড় না হয়, যে 9 বা 11 যেন না হয়, এটা অবশ্যই যেন জোড় সংখ্যা হয়, 14 বা 18 বা 8 6 এরকম। তো মেন কলাম ডিজাইন হয়ে গেছে, এখন আমরা ডিজাইন করব হচ্ছে টাই বার। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে লেটস ইউজ নাম্বার 3 বার, মানে 10 মিলি বার আমরা ব্যবহার করতে চাচ্ছি। এটা আমরা জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা। এখন মেন বার আমরা জানি যে 10 নাম্বার পর্যন্ত যদি হয় তাহলে আমরা নাম্বার 3 টাই বার ব্যবহার করতে পারবো। কিন্তু যদি মেন বার আবার নাম্বার 11 হয় বা নাম্বার 14 হয়, তখন আবার টাই বার ব্যবহার করতে হবে মিনিমাম নাম্বার 4। তো এখানে 10 নাম্বার আছে, কোনো সমস্যা নাই, আমরা নাম্বার 3 ব্যবহার করতে পারি। এখানে যদি কেউ চান যে নাম্বার 4 ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে নাম্বার 3 বার আমরা ব্যবহার করব। এখন হচ্ছে স্পেসিং বের করার পালা। তাহলে স্পেসিং অফ টাইস ইজ স্মলার অফ দ্য ফলোইং 3, মানে নিচে যে 3টা স্পেসিং আছে এই 3টার মধ্যে সবচাইতে যে ছোট হবে, সবচাইতে যে ছোট স্পেসিং সেটাই হবে হচ্ছে আমাদের টাই বারের স্পেসিং। তাহলে প্রথম শর্ত ছিল 48 ইন্টু টাই বার ডায়ামিটার। টাই বারের ডায়ামিটার নাম্বার 3 বারের ডায়া হচ্ছে 3/8 ইঞ্চি পাইলাম। এরপর হচ্ছে 2 নাম্বার শর্ত ছিল 16 ইন্টু মেইন বার ডায়ামিটার। এটা লেখার দরকার নেই, সরাসরি এভাবে ক্যালকুলেশন করে দিলেই হবে। তো মেন বার হচ্ছে নাম্বার 10, আর মেন বারের ডায়ামিটার হচ্ছে 10/8 ইঞ্চি। তাহলে আমরা পাইলাম কত, 20 ইঞ্চি গুণ করার পর। আর 3 নাম্বার শর্ত ছিল লিস্ট কলাম ডাইমেনশন, তার মানে একটা কলামের সবচেয়ে ছোট যে সাইজ সেটা। তো কলামটা যেহেতু স্কোয়ার তাহলে সব সাইজই আসলে সমান, 16x16, তাহলে লিস্ট কলাম ডাইমেনশনও হচ্ছে 16 ইঞ্চি। একটু লিখে দিলে বেটার হয় আর কি, লিস্ট কলাম ডাইমেনশন বা লিস্ট কলাম সাইজ ইকুয়াল টু 16 ইঞ্চি। তাহলে স্পেসিং কত হবে, এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট 16 ইঞ্চি সেটাই হবে হচ্ছে স্পেসিং 16 ইঞ্চি। 18 20 16, তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 16, সে কারণে স্পেসিং 16, সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা সবসময় সেন্টার টু সেন্টার স্পেসিং পাবো, ক্লিয়ার স্পেসিং বা আউটার স্পেসিং পাবো না। তাহলে কলাম ডিজাইন হয়ে গেছে আর কি, যে 8টা বার থাকবে এবং কলামের সাইজ হবে 16x16, আর টাই বার হবে নাম্বার 3 at the rate of 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর মেন বার তো আমরা বের করেই ফেলেছি, 8টা 10 নাম্বার বার। এটাই হচ্ছে আমাদের ডিজাইন আউটপুট। এই ফিগারটা আমরা ড্র করে দিলে আমাদের ডিজাইন হয়ে গেল। তবে হ্যাঁ, এখানে এখনো একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এখানে দেখতে হবে যে কোনো দুইটা পাশাপাশি বারের মধ্যে, দুইটা মেন বারের মধ্যে ক্লিয়ার স্পেসিং 6 ইঞ্চি থেকে বেশি আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি 6 ইঞ্চি থেকে বেশি স্পেসিং কোথাও থেকে থাকে তাহলে সেখানে একটা অতিরিক্ত টাই বার দিতে হবে। ফর অ্যান এক্সাম্পল, যদি দেখা যাচ্ছে হিসাব করে আমরা দেখলাম যে এই বার থেকে এই বারের ভেতর থেকে এই বারের ভেতর পর্যন্ত, অর্থাৎ ক্লিয়ার স্পেসিং হচ্ছে সাপোজ 7 ইঞ্চি সে, তখন কিন্তু এটা এখানে আর একটা অতিরিক্ত টাই বার আমরা দিয়ে দিতাম। বা যদি দেখতাম যে এর থেকে এটার ডিস্টেন্স 6 ইঞ্চি থেকে বেশি, তাহলে আমরা এখানে একটা অতিরিক্ত টাই বার আমরা দিতাম। আগে ওটা চেক করতে হবে যে 6 ইঞ্চি থেকে কম আছে না বেশি আছে। তো এটা আমরা এখানে দেখাচ্ছি যে ক্লিয়ার স্পেসিং বিটুইন লংগিটিউডিনাল বার বা মেন বার ইকুয়াল টু, এই যে এখানে জাস্ট যোগ বিয়োগ করে এখানে ক্লিয়ার স্পেসিং বের করা আছে আর কি। তাও আমি জাস্ট একবার বলে দিচ্ছি। দেখেন 16/2, 16/2 মানে হচ্ছে কি, আমরা একদম এই কলামের অর্ধেক পর্যন্ত পেয়ে গেলাম, অর্ধেক ডাইমেনশন। এবার সেখান থেকে আমরা বিয়োগ করা শুরু করব, বিয়োগ করব হচ্ছে -1.5, তার মানে ক্লিয়ার স্পেসিং বাদ দিলাম। আচ্ছা, এখন তার মানে আছে স্টিরাপের বাইরে থেকে সেন্টার পর্যন্ত। আচ্ছা, তার মানে এখন স্টিরাপ বাদ দিতে হবে, স্টিরাপ না সরি টাই বার, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে টাই বার। তাহলে টাই বারের ডায়ামিটার বাদ দিতে হবে, টাই বারের ডায়া হচ্ছে 3/8 ইঞ্চি, টাই বারের ডায়া বাদ দিলাম। তাহলে এখন আমাদের হাতে কি আছে,
এখন হচ্ছে এই বারের বাইরে থেকে এই বারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা আছে এখন, কিন্তু লাগবে তো হচ্ছে ইনার ডিস্টেন্স, তাহলে আরো কিছু বাদ দিতে হবে। আর কি বাদ দিতে হবে? 1.5 ইন্টু পার ডায়া, অর্থাৎ এইখানে একটা ফুল ডায়ামিটার আর এইখানে হচ্ছে সেন্টার, তার মানে হাফ ডায়ামিটার। তার মানে এখানে একটা ফুল ডায়ামিটার 1 আর এখানে একটা হাফ ডায়ামিটার 0.5, তার মানে টোটাল কত ভাই? 1 আর 0.5 মানে 1.5, মানে পার ডায়ামিটার 1.5 গুণ যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে এখন আমরা পেয়ে যাব এই দুইটা বারের মধ্যে মানে ইনার ডিস্টেন্স আমরা পেয়ে যাব। তাহলে আমরা ক্লিয়ার স্পেসিং পেয়ে গেলাম 4.25 ইঞ্চি, এটা 6 ইঞ্চি থেকে কম আছে, তাই এখানে কোনো অতিরিক্ত টাইবার দরকার নাই। সো নো অ্যাডিশনাল টাই ইজ রিকোয়ার্ড, মানে কোনো অতিরিক্ত টাইবার দরকার নেই। ঠিক আছে, যদি এখানে 6 ইঞ্চি বা তার থেকে বেশি হতো, 6 ইঞ্চির থেকে বেশি হইলে আমরা হচ্ছে এখানে অতিরিক্ত টাইবার দিতাম। এবং অতিরিক্ত টাইবার দেওয়ার আর কি মানে ফরমেশন গুলো বা কেমন হবে, কিভাবে দিতে হবে, এটা আমি আর কি ব্যাখ্যা করেছিলাম, তাই না? আমি বই থেকে দেখাই দিছিলাম খুব সম্ভবত। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাক্সিয়াল লোডের জন্য আমরা কলাম ডিজাইন করতে পারি। জাস্ট আমরা প্রথমে এই ফর্মুলা থেকে আমরা আগে কলামের সাইজ বের করব, এরপর হচ্ছে কলামের সাইজ থেকে রুট ওভার করে বা হচ্ছে একটা ডাইমেনশন দিয়ে ভাগ দিয়ে আমরা কলামের সেকশন বের করে ফেলবো। তারপর হচ্ছে এই আবারও সেই একই ফর্মুলা থেকে আমরা হচ্ছে স্টিলের এরিয়া বের করব, তারপর স্টিল দিয়ে দিব, এরপর হচ্ছে ফাইনালি টাইবারের স্পেসিং বের করব। ঠিক আছে, আর টাইবারের স্পেসিং বের করার পর আমরা দেখব যে মেইন বারের মধ্যে ক্লিয়ার স্পেসিং 6 ইঞ্চি থেকে বেশি কোথাও আছে কিনা, এটা অবশ্যই চেক করতে হবে। যদি থাকে তাহলে অতিরিক্ত টাইবার এখানে একটা ড্র করে দিব, আর যদি না থাকে, যদি 6 ইঞ্চি থেকে কম হয় তাহলে কোনো সমস্যা নাই, আমরা লিখে দিব যে কোনো অতিরিক্ত টাইবার দরকার নাই। এইভাবে আমরা একটা অ্যাক্সিয়াল লোডের জন্য আমরা কলাম ডিজাইন করতে পারি। তো মানে এখানে কারোর কোনো কোশ্চেন থাকলে কি বলতে পারেন? নাই কোশ্চেন নাই। ওকে, তো এরপর আমরা দেখব হচ্ছে ডিজাইন অফ স্পাইরাল। স্পাইরাল রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করতে হয়। স্পাইরাল বার মানে আমরা আগের ক্লাসে খুব ভালো মতো ব্যাখ্যা করেছিলাম যে ধরেন সাপোজ এইটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা কলাম, কলামের আর কি বাইরের ডাইমেনশন এটা। তো এখন দেখা যাচ্ছে এখানে কলামের অনেক মেন বার থাকবে, সরি এটা হচ্ছে না, কলামের অনেক মেন বার এখানে থাকবে। তো এই মেন বার গুলাকে আসলে মানে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এখানে আসলে মেন বারকে আমরা স্প্রিং এর মতো কিছু রিইনফোর্সমেন্ট দিয়ে যখন আমরা আবদ্ধ করে দেই বা কনফাইন করে দেই, তখন সেটাই হচ্ছে স্পাইরাল কলাম। তো এই স্পাইরাল বলতে আমরা বুঝি হচ্ছে এইগুলাকে, অর্থাৎ যে যে রিইনফোর্সমেন্ট দ্বারা আমরা আর কি কলামকে আবদ্ধ করে দিচ্ছি আর কি, সেটাই হচ্ছে স্পাইরাল, স্পাইরাল রিইনফোর্সমেন্ট বা শুধু স্পাইরাল। তো এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে স্পাইরাল ডিজাইন করতে হয়। টায়ার ডিজাইন খুব ইজি, হ্যাঁ, টায়ার ডিজাইন হচ্ছে এই তিনটা শর্ত থেকে যেটা ছোট হয় সেটাই টায়ার স্পেসিং, কিন্তু স্পাইরালের স্পেসিং বের করতে হলে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, এবং সেই ফর্মুলা হচ্ছে এইটা, দিস ওয়ান। এখানে দুইটা ফর্মুলা আছে, রো এস, রো মানে হচ্ছে রেশিও আর এস মানে স্পাইরাল, মানে স্পাইরাল রেশিও। অ্যাকচুয়ালি প্রথম সূত্র হচ্ছে এইটা যে রো এস ইজ ইকুয়াল টু 0.45 এজি বাই এসি মাইনাস 1 ইন্টু এত এফসি প্রাইম বাই এফ ওয়াইটি। প্রত্যেকটা মানে সিম্বলের এখানে পরিচয় দেওয়া আছে। এজি মানে হচ্ছে গ্রস এরিয়া অফ সেকশন, মানে টোটাল ক্রস সেকশন। এসি হচ্ছে এরিয়া অফ কোর। নাও হোয়াট ইজ কোর? কোর হচ্ছে একটা কলাম স্পাইরাল দিয়ে আবদ্ধ করার পর যদি আমরা উপর থেকে দেখি, সাপোজ যে এইটা হচ্ছে একটা মানে সার্কুলার স্পাইরাল কলাম,
এবং আমরা উপর থেকে দেখলে আমরা দেখতে পাবো হচ্ছে যে ঠিক আছে একটা স্পাইরাল বার আছে এখানে এভাবে। এই যে যে স্পাইরাল বার, এই স্পাইরাল বারের মাধ্যমে অনেকগুলা দেখা যাচ্ছে মেইন বারকে আসলে আবদ্ধ করা আছে, কনফাইন করা আছে, তাই না? তো কোর হচ্ছে খুব সোজা কথায় বলতে গেলে জাস্ট এই টোটালটা থেকে যদি আমরা ক্লিয়ার কভার বাদ দেই, অর্থাৎ ক্লিয়ার কভার বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে কোর, মানে এটাই হচ্ছে কলামের কোর, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে স্পাইরাল কলামের কোর হচ্ছে যে জাস্ট একদম স্পাইরালের বাইরে পর্যন্ত যে এরিয়া, অর্থাৎ ভেতরের যে এরিয়া সেটাই হচ্ছে কোর, স্পাইরালের একদম আউটসাইড পর্যন্ত। তাহলে এই কোরের এরিয়াটাই হচ্ছে এসি, কোরের এরিয়াটা হচ্ছে এসি। আর ডিসি হচ্ছে ডায়ামিটার অফ কোর, মানে ওই কোরের যে ব্যাস সেটা ডায়ামিটার ডিসি। ডিসি হচ্ছে এই যে নেক্সট সূত্রে আছে ডিসি। আর ডিএস হচ্ছে ডায়ামিটার অফ স্পাইরাল। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ক্লিয়ার ক্লিয়ার স্যার ক্লিয়ার। আচ্ছা, ডিএস হচ্ছে ডায়ামিটার অফ স্পাইরাল, মানে স্পাইরাল বারের যে জি, স্যার। ডায়ামিটার সেটা। সাপোজ স্পাইরাল বার যদি 3 নাম্বার বার হয় তাহলে 3/8 ইঞ্চি ডায়ামিটার, যদি 4 নাম্বার বার হয় তাহলে 4/8 ইঞ্চি, এভাবে। মানে বারের ক্রস সেকশনাল যে ডায়ামিটার সেটা। আচ্ছা, এস হচ্ছে স্পেসিং অফ স্পাইরাল, এটাই আমরা মেইনলি বের করব, এসটাকে আমরা বের করতে চাচ্ছি স্পেসিং। আর এ হচ্ছে এরিয়া অফ স্পাইরাল, ছোট হাতের এএস, মানে এরিয়া অফ স্পাইরাল। তার মানে একটা স্পাইরাল বারের যে এরিয়া থাকে সেটা, অর্থাৎ যদি 3 নাম্বার বার হয় তাহলে হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার, যদি 4 নাম্বার বার হয় তাহলে 0.2 ইঞ্চি স্কোয়ার, এভাবে। আর এফ ওয়াই টি এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ অফ স্পাইরাল রেইনফোর্সমেন্ট, তার মানে স্পাইরাল বারের যে ইল্ড স্ট্রেংথ সেটা এফ ওয়াই টি, এফ ওয়াই টি, ঠিক আছে? তাহলে এজি হচ্ছে গ্রস কনক্রিট এরিয়া, এসি হচ্ছে এরিয়া অফ কোর, এফ ওয়াই টি হচ্ছে স্পাইরাল বারের যে ইল্ড স্ট্রেংথ সেটা, রো এসটা হচ্ছে মিনিমাম রেশিও অফ স্পাইরাল, ঠিক আছে? বা মিনিমাম স্পাইরাল রেশিও, এটা হচ্ছে রো এস, মিনিমাম স্পাইরাল রেশিও। তাহলে প্রথম সূত্র হচ্ছে রো এস ইজ ইকুয়াল টু এত, আর দ্বিতীয় সূত্র হচ্ছে রো এস ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে? এই দুইটা। আচ্ছা, তো এখানে এজি আমরা আচ্ছা সবগুলো তো বলা হয়ে গেছে অলরেডি। এখন আমরা জাস্ট একটা মানে এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো আর কি যে কিভাবে একটা স্পাইরাল কলাম আমরা ডিজাইন করতে পারি। তো এখানে বলা হচ্ছে ডিজাইন এ সার্কুলার স্পাইরাল কলাম, একটা সার্কুলার স্পাইরাল কলাম ডিজাইন করতে হবে, হ্যাঁ, টু সাপোর্ট অ্যান অ্যাক্সিয়াল ডেড লোড অফ এত অ্যান্ড এ লাইভ লোড অফ এত। সোজা কথা, লোড দেওয়া আছে, এখন ডিজাইন করতে হবে। লোড দেওয়া আছে, এখন ডাইমেনশন বের করতে হবে, স্টিল বের করতে হবে। Using FC prime এত, FY এত, and steel ratio about 3%. Also design the necessary spiral. তাহলে এখানে কলাম ডিজাইন করতে হবে আর হচ্ছে স্পাইরাল ডিজাইন করতে হবে। ওকে, তো প্রথমে আমরা ইউএসডি মেথড, যেহেতু আমরা প্রথমে লোডটাকে ফ্যাক্টরাইজ করব, আলটিমেট লোড PU বের করব, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এখানে ডেড লোডও দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর আসলে সূত্র একই, একটু আগে আমরা যে অঙ্ক করে আসলাম, ডিজাইনের সময় আমরা যে সূত্র ব্যবহার করি ওটা সব জায়গায় এক, এইটা, অর্থাৎ যে সূত্রে রো থাকবে সেটা আমরা ব্যবহার করব। সোজা কথা, যে সূত্রে রো থাকবে আমরা সেই সূত্রটা ব্যবহার করব। দেখেন এখানে সেম সূত্র, নমিনাল লোড ইনটু ফাই সমান হচ্ছে আলটিমেট লোড, আর নমিনাল লোড পিএন হচ্ছে এই যে phi into AG into 0.85 FC prime plus rho into FY minus 0.85 FC prime, এটুকু হচ্ছে PN এর মান, নমিনাল লোড ক্যাপাসিটি। ওকে, তো এখান থেকে আমরা বের করব হচ্ছে AG, ঠিক আগে যেরকম করলাম একটু আগে আমরা AG বের করব। তো AG বাদে বাকি যে অন্যান্য যে মানে জিনিসগুলো আছে আমরা জাস্ট ইনপুট দিয়ে দিচ্ছি এখানে।
তো এখানে রো এর মান দেওয়া আছে, দেখেন স্টিল রেশিও অফ অ্যাবাউট 3%। স্টিল রেশিও হচ্ছে 3%-এর কাছাকাছি। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, মানে এক্সাক্ট না হলেও এর কাছাকাছি থাকবে আর কি। তো 3% মানে আমরা জানি 0.03, 100 দিয়ে ভাগ দেওয়ার পর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্পাইরাল কলামের জন্য স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই হচ্ছে 0.75, আর ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর আলফা হচ্ছে 0.85। এই দুইটা ভ্যালু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তো এই দুটো ভ্যালু আমরা বসাই দিলাম এখানে। বাকি সমস্ত ভ্যালু বসাই দেওয়ার পর আমরা ক্যালকুলেটর চাপলে আমরা পেয়ে যাচ্ছি এজি কত। ওকে, তো এতক্ষণ ছিল স্কয়ার কলাম আমরা ডিজাইন করে আসছি এর আগে। তো এখন আমরা ডিজাইন করছি সার্কুলার কলাম। সার্কুলার কলাম যেহেতু ডিজাইন করতেছি, তাই সার্কুলার কলামের যে এরিয়া, সেই এরিয়া আগে লিখতে হবে। যেমন যদি একটা কলামের টপ ভিউ, এটা যদি সাপোজ ধরেন যে ডায়ামিটার যদি এখান থেকে এতটুকু যদি ডি হয়, ছোট হাতের ডি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে টোটাল এরিয়াটা হচ্ছে কত, π/4 ডি স্কোয়ার, বৃত্তের এরিয়া, বৃত্তের ক্ষেত্রফল। তো তার মানে π/4 ডি স্কোয়ার হচ্ছে 298 ধরি, আর ডায়ামিটার অফ কলাম হচ্ছে ডি। তো ঠিক আছে, তাহলে আমরা ছোট হাতের ডি এর মানটা বের করে ফেললাম। এটা হচ্ছে 19.5 ইঞ্চি। আর এটাকে আমি সবসময় বলছি কলামের ক্ষেত্রে ডাইমেনশনটাকে একটা পূর্ণ সংখ্যাতে রাখতে, রাউন্ড আপ করতে। তাহলে এটা হচ্ছে 20 ইঞ্চি। তাহলে আমরা কলামের ডায়ামিটার পেয়ে গেলাম 20 ইঞ্চি। তাহলে আমাদের এখন আসলে এজি কত হইল? এজি হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার, ওই যে বৃত্তের ক্ষেত্রফল, তো এত ইঞ্চি স্কোয়ার। তাহলে এরপর থেকে যখন আমরা এজি ব্যবহার করব, তখন কিন্তু এজি আর এইটা ব্যবহার করব না। এখন থেকে আমরা এজি ব্যবহার করব কোনটা? এইটা, 314 ইঞ্চি স্কোয়ার এটা। তো প্রথম স্টেপ হয়ে গেল। এখন সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেম একই জিনিস, আর বারবার বলার কিছু নাই। স্টিল বের করার সময় আমরা যে সমীকরণটা আমরা ব্যবহার করে আসলাম একটু আগে আর কি, সেই সমীকরণটা আমরা আবারও ব্যবহার করব এখানে। ফাই আলফা, তারপরে হচ্ছে এফসি প্রাইম, এজি, সব মানগুলো বসায় দেওয়ার পর আমরা ক্যালকুলেটর থেকে আমরা এএসটি এর মানটা পেয়ে যাব, এরিয়া অফ স্টিল। এটা জাস্ট হচ্ছে কিছুই না, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে এগুলোকে আগে গুণ করব, তারপরে হচ্ছে পক্ষান্তর করলে আমরা আর কি এএসটি এর মানটা খুব সহজে বের করতে পারবো। এটা আসলে ক্লাসে বলার কিছু নাই, এটা হচ্ছে আসলে মানে বীজগণিত, এটা সবাই চেষ্টা করলে পারবে। তো ঠিক আছে, তাহলে এএসটি এর মান আমরা পাইলাম হচ্ছে 8 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখন আমরা বারের নাম্বার বের করব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 10 নাম্বার বার ব্যবহার করব, নাম্বার 10 বারস। এবং নাম্বার 10 বারের এরিয়া কত? 1.27 ইঞ্চি স্কোয়ার। নাম্বার 10 বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1.27 ইঞ্চি স্কোয়ার। তাহলে যদি আমরা 8 কে ভাগ দেই 8 ডিভাইডেড বাই 1.27, তাহলে আমরা আর কি বারের নাম্বারটা পেয়ে যাব যে কতগুলা বার ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদিও এখানে মনে হয় একটু বেশি বার দেওয়া আছে, সমস্যা নাই। যেটা বলতেছিলাম যে 8 কে যখন 1.27 দ্বারা ভাগ করলাম তখন 6.3 আসে। এখন 6.3 কে রাউন্ড আপ করলে 7, বাট 7 আসলে 7টা বার আসলে ব্যবহার করা যাবে না। তো জোড় সংখ্যায় রাখার জন্য আমরা 8টা ব্যবহার করলাম। বাট 8টা বার ব্যবহার করার কারণে আমাদের কিন্তু স্টিলটা একটু বেশি আর কি লাগলো। তাহলে এখন অরিজিনাল স্টিল এরিয়া এসে দাঁড়ালো 10.16 ইঞ্চি স্কোয়ার। বাট এটাতে কোনো সমস্যা নাই, আমরা দরকার ছিল 8, আমরা দিলাম হচ্ছে 10, এতে খুব একটা প্রবলেম নাই। এটা কেন প্রবলেম নাই আমি পরবর্তীতে দেখাবো, কারণ অনেক সময় টল বিল্ডিং এ দেখা যাচ্ছে অনেক লম্বা যে বিল্ডিং গুলো হয়, হাই রাইজ বিল্ডিং, সেই হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর নিচের দিকে যে কলাম গুলো থাকে, সেই কলামে অ্যাক্সিয়াল লোড এত বেশি আসে যে দেখা যাচ্ছে যে সূত্র থেকে যা আসে তার থেকে ডাবল বা ট্রিপল দেওয়া লাগে স্টিল, এমনও অনেক সময় হয়। তো এটা একটু কম বেশি হলে সমস্যা নেই, কম না মানে একটু বেশি হলে সমস্যা নেই কোনো, অনেক সময় এর থেকেও বেশি দেওয়া লাগে। আচ্ছা,
তো এখন লাস্ট স্টেপ হচ্ছে ডিজাইন অফ স্পাইরাল। আমরা স্পাইরাল ডিজাইন করব। তো স্পাইরাল ডিজাইনের জন্য যে মিনিমাম স্পাইরাল রেশিও রো এস, আমরা যে প্রথম ফর্মুলা আমরা জানতাম, সেই ফর্মুলা আমরা আগে লিখলাম এবং এখন আমরা জাস্ট মানগুলাকে বসাই দেব এই ফর্মুলার মধ্যে। তো এখানে মানে গ্রস এরিয়া হচ্ছে 314 আমরা পেয়েছি। ডায়ামিটার অফ কোর দেখেন, জাস্ট ক্লিয়ার কাভারটা বাদ দিলে আমরা ডায়ামিটার পেয়ে যাব। ক্লিয়ার কাভার হচ্ছে 1.5 ইঞ্চি, তাই দুই দিকের ক্লিয়ার কাভার যদি আমরা বাদ দেই, 2 ইন্টু 1.5 যদি বাদ দেই, তাহলে 17 ইঞ্চি। এটাই হচ্ছে কোরের ডায়ামিটার। এটি একটু আগে আমি দেখাইলাম। ক্লিয়ার কাভার দুই দিক থেকে বাদ দিলে আমরা কোরের ডায়ামিটার পাচ্ছি। আর ঠিক আছে, ডায়ামিটার অফ কোর যেহেতু পেয়ে গেছি ডিসি, তাহলে এরিয়া অফ কোর এটা বের করা কোনো সমস্যাই না। এটা হচ্ছে এরিয়া সমান π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে আমরা কোরের এরিয়া বের করে ফেললাম। এরপর হচ্ছে এফসি প্রাইম হচ্ছে 4 কেএসআই আর এফ ওয়াইটি 60 কেএসআই। এখন অঙ্কে দেওয়া আছে যে মেইন বারের যে ইল্ড স্ট্রেংথ সেটা হচ্ছে 60 কেএসআই হবে। আমরা ধরে নিচ্ছি যে স্পাইরালের ইল্ড স্ট্রেংথ 60 কেএসআই হবে আর কি। এটা আমরা ধরে নিচ্ছি আর কি, মানে সাধারণত যেটা হয় সেটাই। মানে সাধারণত মেইন বারের ইল্ড স্ট্রেংথ যা হয় স্পাইরালেরও একই হয় আর কি। যদিও অঙ্কে দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি যে স্পাইরালের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 60 কেএসআই। আচ্ছা, তাহলে এই মানগুলো আমরা এই সমীকরণে বসাই দিলে আমরা খুব সহজেই পেয়ে যাব যে রো এস ইকুয়াল টু এত। তাহলে রো এস এর মানটা আমরা যখন পেয়ে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব সেকেন্ড ইকুয়েশনে, এইটা। অর্থাৎ রো এস ইজ ইকুয়াল টু 4as ইন্টু ডিসি মাইনাস ডিএস ডিভাইডেড বাই এস ইন্টু ডিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড সমীকরণে এখন চলে যাচ্ছি। তো সেকেন্ড ইকুয়েশনে আমরা দেখি কি কি নতুন আছে এখানে। ডায়ামিটার অফ কোর ডিসি, দেখেন ডি মানে ডায়ামিটার আর সি মানে হচ্ছে কোর। ডায়ামিটার অফ কোর আমরা জানি, তারপরে ডায়ামিটার অফ স্পাইরাল এটা এখন আমরা বের করব। আমরা ধরে নিচ্ছি যে আমরা 3 নাম্বার স্পাইরাল বার ব্যবহার করব। তাহলে যদি তাই হয় তাহলে 3 নাম্বারের ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি। স্যার 4as মানে কি? 4 মানে সংখ্যা আর as মানে এরিয়া অফ স্পাইরাল। as হচ্ছে এরিয়া অফ স্পাইরাল as। ঠিক আছে, এখন 3 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার। 3 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার। আমরা মুখস্থ লিখতে পারি অথবা আমরা আর কি π/4 ইনটু ডায়ামিটারের স্কয়ার আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন as এর মান বসাই দিলাম, তারপরে ডিসি, তারপরে ডিএস, তারপরে ডিসি, সবগুলো মান আমরা বসাই দেওয়ার পর আর রো এস তো আমরা পেয়ে গেছি অলরেডি। প্রথম সূত্র থেকে আমরা রো এস এর মানটা পেয়ে গেছি এত। রো এস বসাই দিলাম, সমস্ত মান বসাই দেওয়ার পর বাকি থাকে শুধুমাত্র এস। তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এস এর মানটা বের করতে পারবো। এবং এস মানে যেহেতু স্পেসিং, তাহলে যে মানটা পাবো তাকে আমরা রাউন্ড ডাউন করব, মানে কমাবো। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে স্পাইরালের স্পেসিং কত, 2 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এটা আসলে দেখতে কেমন হয়, এটা দেখতে অনেকটা এরকম হয় যে এক জায়গা থেকে স্পাইরাল শুরু হয়ে টোটাল কলামটা ঘুরে এসে আবার সেই জায়গা পর্যন্ত আসতে যে দূরত্ব, সেটাই হচ্ছে স্পাইরালের স্পেসিং আর কি, 2 ইঞ্চি। ঠিক আছে, তাহলে নাম্বার 3 স্পাইরাল 2 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা পেয়ে গেলাম। আর এইটা হচ্ছে আমাদের ডিজাইন আউটপুট। অর্থাৎ 20 ইঞ্চি হচ্ছে কলামের ডায়ামিটার, আর দুই দিকে হচ্ছে মানে সব দিকে ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চি, আর সে কারণে কোরের ডায়ামিটার হচ্ছে 20 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে 17 ইঞ্চি ডায়ামিটার অফ কোর। তো এইভাবে আমরা আর কি স্পাইরাল কলাম বা সার্কুলার কলাম আমরা ডিজাইন করতে পারি। তাহলে এই স্পাইরাল কলাম ডিজাইন নিয়ে অবশ্য আমরা ডিজাইন করছি শুধুমাত্র মানে অ্যাক্সিয়াল লোডের জন্য, শুধু অ্যাক্সিয়াল লোড। বা বাস্তব জীবনে আসলে শুধু অ্যাক্সিয়াল লোড থাকে না, ইসেন্ট্রিসিটি থাকে। তো অ্যাক্সিয়াল লোডের জন্য ডিজাইন যদি আমরা জানি বা বুঝি তাহলে
তাহলে ইসেন্ট্রিসিটি থাকলেও আমরা ডিজাইন করতে পারবো। জাস্ট একটা অতিরিক্ত স্টেপ করতে হয়, এটা আমি পরবর্তীতে দেখাই দেবো। তাহলে অ্যাক্সিয়াল লোডের জন্য যে স্পাইরাল কলাম ডিজাইন, সার্কুলার স্পাইরাল কলাম ডিজাইন, আমরা প্রথমে আলটিমেট লোড বের করলাম, এরপরে কলাম ডিজাইনের ফর্মুলা থেকে আমরা হচ্ছে কলামের এরিয়া বের করলাম, এরপরে ডায়ামিটার বের করলাম, ডায়ামিটার বের করার পর স্টিল বের করলাম, তারপরে হচ্ছে স্টিলের নাম্বার বের করলাম, আর হচ্ছে স্পাইরালের স্পেসিং বের করলাম, বা স্পাইরাল ডিজাইন। ডিজাইন বলতে হচ্ছে বোঝায় স্পেসিং বের করা। আমরা দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা স্পাইরালের স্পেসিং বের করলাম। প্রথমে আমরা সবসময় এই ফর্মুলা ব্যবহার করব, এবং এই ফর্মুলা থেকে যে রো পাবো সেই রোটাকে আমরা বসাবো হচ্ছে সেকেন্ড ফর্মুলাতে, তাহলে আমরা পেয়ে যাব স্পেসিং এস। তো এরপরে আমরা জাস্ট ছোট্ট একটা ড্রয়িং করে আমরা আমাদের ডিজাইন আউটপুটটা সুন্দর মতো উপস্থাপন করে দিলে ডিজাইন শেষ। তো আর কি সার্কুলার স্পাইরাল কলাম ডিজাইনে কারোর কোনো কোশ্চেন আছে? স্যার এই কলামে তো ন্যূনতম 6টা রড ইউজ করতে হবে এসিআই কোড অনুযায়ী নাকি? এক্স্যাক্টলি, স্পাইরাল কলামে অবশ্যই মিনিমাম 6টা রড এখানে ব্যবহার করতে হবে, বাট বেশি ব্যবহার করলে সমস্যা নাই, তাই না? স্যার আরেকটা বিষয় হলো আমার জানার ছিল যে আগে আমরা দেখলাম যে যদি 6 ইঞ্চি ডিসটেন্সটা বেশি হয়ে যায় কিংবা 6 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আমরা একটা রডের মাঝে আরেকটা রডে একটা টাই ইউজ করতে হবে। আর যদি স্যার আমাদের রড ন্যূনতম স্পেসিংটা কত থাকা উচিত, এক রড থেকে আরেক রডের স্পেসিং ন্যূনতম কত থাকা উচিত স্যার? কোন রড, মানে মেইন বার নাকি হচ্ছে টাই বার? হ্যাঁ, মেইন বার স্যার। আগে আমরা মেইন বারেরটা দেখলাম না স্যার, ন্যূনতম স্পেসিং 6 ইঞ্চি থাকবে। না, ন্যূনতম না, সর্বোচ্চ 6 ইঞ্চি থাকতে পারে। হ্যাঁ ম্যাক্সিমাম। আর এবার হচ্ছে মিনিমাম স্যার, মিনিমাম স্পেসিংটা কত থাকা উচিত? সর্বনিম্ন, তাই না? সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন স্পেসিং। আচ্ছা, এটা আমার জানা মতে মানে টাইবারের যে আর কি ক্লিয়ার স্পেসিং ছিল, যে আর কি কোর্স অ্যাগ্রিগেটের মানে নমিনাল ম্যাক্সিমাম সাইজের 4/3 গুণ, তো ওই সাইজটা আসলে দিতে হয় সব জায়গাতেই। ওই সাইজটা আসলে টাইবারের মধ্যেও দেওয়া লাগে। স্যার আমাদের সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি বলে, যে ন্যূনতম 2 থেকে 2.5 ইঞ্চি স্পেসিং থাকা লাগবে স্যার, আমরা যারা ফিল্ডে কাজ করি। 2 থেকে 2.5 ইঞ্চি স্পেসিং থাকা লাগবে। এটা আচ্ছা ঠিক আছে, আমার জানা, আমি আই এম নট শিওর, আমি আসলে 100% শিওর আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ঠিক আছে, আমি এটা জেনে এসে জানাবো যে এটা আসলে এসিআই কোডে আসলে কত বলা আছে, বা আদৌ আসলে বলা আছে কিনা, এটা আমি মানে জেনে এসে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আমার মাথায় থাকলো। তবে 2 থেকে 2.5 ইঞ্চি এটা এরকম কোনো সংখ্যা মনে হয় থাকার সম্ভাবনা কম, কারণ এসিআই কোড মানে খুব কমই সংখ্যা বলে, সে হচ্ছে অন্য কোনো কিছুর সঙ্গে আর কি রিলেট করে দেয়, যেমন কোর্স অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ বা নমিনাল ম্যাক্সিমাম সাইজ, একটু সম্পর্ক থাকে। তারপরে আমি এসিআই কোড থেকে আমি জেনে এসে এক্সাক্টটা জানানোর চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে এরকম, আচ্ছা হোমওয়ার্ক এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সরি। অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম যে একটা রেক্ট্যাঙ্গুলার কলাম ডিজাইন করতে হবে, টাইট কলাম, এবং সেই কলামটা ক্যারি করবে হচ্ছে ফ্যাক্টরড অ্যাক্সিয়াল লোড 1765 কিলো নিউটন। এবং এটা কিন্তু ফ্যাক্টরড লোড, এটা কিন্তু আনফ্যাক্টরড লোড না, যেটাকে আবার আলাদা করে হচ্ছে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, তাই না? এটা অলরেডি ফ্যাক্টর দিয়ে গুণ করাই আছে। তো কলাম উইথ দেওয়া আছে, মানে একটা সাইড দেওয়া আছে 300 মিলিমিটার, তাহলে আরেকটা সাইড আমরা ভাগ করে বের করতে পারবো, বলে দিছি। তার স্টিল রেশিও দেওয়া আছে অ্যাবাউট 2%। তো এই অ্যাসাইনমেন্টটা আমরা সবাই আর কি করব। একটু ওয়েট করি আমরা।
এখন আমরা দেখবো হচ্ছে আর কি seismic requirements for tie bars, transverse or lateral reinforcement। তার মানে টাই বারের আসলে কয়েকটা নাম আছে, যেমন টাই বারের একটা নাম হচ্ছে ল্যাটেরাল রেইনফোর্সমেন্ট, তারপর আরেকটা নাম হচ্ছে ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট। ট্রান্সভার্স মানে আড়াআড়ি, আর ল্যাটেরাল মানে পার্শ্বীয়, একই কথা। তো এখন আমরা দেখবো যে আর কি ভূমিকম্প নিরোধী যে স্ট্রাকচার বা একটা মানে এসিআই কোড ভূমিকম্প আর কি প্রতিরোধ করার জন্য স্ট্রাকচারে কিছু স্পেশাল মিজার বা কিছু স্পেশাল প্রসিডিওর বা কিছু স্পেশাল রেইনফোর্সমেন্ট দেওয়ার কথা বলে এসিআই কোড। তো সেইটা এখন আমরা দেখবো আর কি। রিকোয়ারমেন্টস ফর ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম কলামস, এখানে বিমের ক্ষেত্রেও আছে, স্ল্যাবের ক্ষেত্রেও আছে। তো আমরা এখন যেহেতু কলাম স্টাডি করছি, তাহলে আমরা কলামের জন্য আমরা দেখব। ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম মানে কিছুই না, জাস্ট বিম এবং কলাম মিলে যে ফ্রেমটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি মোমেন্ট ফ্রেম। আচ্ছা, তো এখন এখানে কিছু জিনিস বোঝার আছে আর কি, যে ধরেন যে এটা হচ্ছে একটা মানে বিম কলামের মানে একটা বিম কলাম, এটা হচ্ছে বিম, এটা বিম, আর এটা হচ্ছে কলাম, ঠিক আছে। তো এখন কলামের ক্ষেত্রে মানে কলামের লেন্থ বরাবর টাই বারের স্পেসিং আসলে কেমন হয় সেইটা দেখানোর জন্যই আমি হচ্ছে এই ফিগারটা ড্র করেছি। আমরা একটু আগে যে জিনিসগুলো বলে আসলাম যে 48 ইন্টু টাই বার ডায়ামিটার বা 16 ইন্টু মেইন বার ডায়ামিটার, এই যে মানে স্পেসিং গুলা, এগুলো আসলে পুরো কলামে প্রোভাইড করা মানে যাবে না। এই যে এই জিনিসগুলো আর কি, এইগুলা এইগুলা হচ্ছে মানে পুরো কলামের লেন্থ বরাবর এই স্পেসিং গুলা দেওয়া যাবে না। অর্থাৎ সব জায়গায় যে আমরা 16 ইঞ্চি দিব তা কখনোই দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে যদি আমরা সব জায়গাতেই 16 ইঞ্চি স্পেসিং দেই, তাহলে সেই কলামটা আসলে মানে সাইজমিক রেজিস্ট্যান্ট হবে না, বা সেই কলামটা আসলে সাইজমিক রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না। সাইজমিক রিকোয়ারমেন্ট হচ্ছে যে সাইজমিক মানে হচ্ছে ভূমিকম্প আর কি, মানে ভূমিকম্প ঠেকানোর জন্য কলামের টাই বারের স্পেসিং বিমের কাছাকাছি কম হতে হবে। বিমের কাছাকাছি একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে স্পেসিং অনেক কম দিতে হবে, এবং নিচেও সেম, বিমের কাছাকাছি একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে স্পেসিং কম দিতে হবে। আর আমরা এতক্ষণ যে সূত্র ব্যবহার করে আসলাম যে তিনটা ক্রাইটেরিয়া, 48 ইন্টু টাই বার, 16 ইন্টু মেন বার, লিস্ট কলাম ডাইমেনশন, এখান থেকে যে সবচেয়ে ছোটটা পাইছিলাম সেটা, ওই স্পেসিংটা হচ্ছে শুধুমাত্র কলামের মানে এই যে দুইটা ডিস্টেন্স বললাম যে যে দুইটা ডিস্টেন্সের মধ্যে স্পেসিং কম দিতে হয়, এই দুইটা ডিস্টেন্স বাদে যে অংশ থাকে এই অংশটুকুর মধ্যে হচ্ছে এই স্পেসিং আমরা দিতে পারবো। বুঝতে পারছেন? এতক্ষণ আমরা যে অঙ্ক করে আসলাম সেই অঙ্ক থেকে যে স্পেসিং পাইলাম সেই স্পেসিং আমরা শুধুমাত্র এতটুকু জায়গার মধ্যে দিতে পারবো। অর্থাৎ কলামের হচ্ছে কি এল নট মানে মাঝখানের একটা নির্দিষ্ট অংশে আমরা দিতে পারবো, আর দুই পাশে মানে বিমের কাছাকাছি হচ্ছে স্পেসিং অনেক কম দিতে হবে। এখন সেই স্পেসিংটা কত, সেই কম স্পেসিংটা কত সেটা আমরা এখন জানবো আর কি। আমি অনেকের ক্লাস নিয়েছি, তো আমি দেখেছি যে অনেকের ধারণা এরকম যে কলামের হচ্ছে অর্ধেক বরাবর, অর্থাৎ যদি এইটা হচ্ছে 10 ফিট হয় তাহলে হচ্ছে 5 ফিট, এই 5 ফিট হচ্ছে মানে স্পেসিং বেশি দেওয়া যায়, আর এদিকে হচ্ছে 2.5 ফিট আর এদিকে 2.5 ফিট স্পেসিং কম দিতে হয়। এটা আসলে ভুল ধারণা আর কি, এটা হয়তো বা সবাই মনে করে, বাট এটা ভুল ধারণা। এই ডিস্টেন্সটা কত হবে এটা হচ্ছে সমীকরণ থেকে আসে, ফর্মুলা থেকে আসে। এটা আমরা সরাসরি বলতে পারি না যে এটা এত ইঞ্চি হবে বা এত ফিট হবে। তো এই ডিসটেন্সটা হচ্ছে এল নট, এন্ড এল নট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এই তিনটা ক্রাইটেরিয়া, লার্জার অফ C1 এন্ড C2, অর্থাৎ কলামের যে ক্রস সেকশনাল ডাইমেনশন যদি C1 আর C2 হয়, তাহলে এই C1 আর C2 এর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে 1 নাম্বার শর্ত। তারপর 2 নাম্বার শর্ত হচ্ছে ক্লিয়ার স্প্যান ডিভাইডেড বাই 6,
ক্লিয়ার স্প্যান মানে কি, এই বিমের মানে নিচ থেকে শুরু করে এই বিমের উপর পর্যন্ত, মানে সাপোর্টেড মানে মধ্য থেকে ইনার ডিস্টেন্স, সাপোর্ট টু সাপোর্ট ইনার ডিস্টেন্সটাই হচ্ছে ক্লিয়ার স্প্যান। তাকে 6 দ্বারা ভাগ করলে আমরা যা পাই সেটা হচ্ছে ক্রাইটেরিয়া নাম্বার 2। আর ক্রাইটেরিয়া নাম্বার 3 হচ্ছে 450 মিলিমিটার, এটা কনস্ট্যান্ট বা ইঞ্চিতে কনভার্ট করলে যা হয় তাই। তো এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই হবে হচ্ছে এল নট, অর্থাৎ ততটুকু ডিস্টেন্সের মধ্যে স্পেসিং কম দিতে হবে। এ পর্যন্ত সবার ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আরেকটা বিষয় আছে, ওই যে আমাদের যদি মাঝখানে স্যার লেপিং সি ওয়ান আর তিনটা সি টু criteria মধ্যে সবচেয়ে বড়টা না? বুঝতে পারি। যে কোনো একজন একটু বলেন। স্যার হ্যাঁ স্যার ওই যে আমাদের স্যার যে লেপিং যে ব্যবহার করি, লেপিং এর ওখানে তো টাইম পার্ট তো বেশি দেওয়া লাগে, স্পেসিংটা কম থাকে। ল্যাপিং যেখানে ব্যবহার করেন, জি মানে আপনি যেখানে বারগুলোকে ওভারল্যাপিং করেন সেখানে সেই জায়গার কথা বলতেছেন? জি স্যার। মানে আপনার কোশ্চেনটা কি হচ্ছে যে মানে যেখানে মেন বারগুলো ওভারল্যাপ করে সেইখানে স্পেসিং কেমন দেয় এটা? জি জি আচ্ছা ওখানে আমি আসতেছি পরে, হ্যাঁ একটু পরে আমি আসছি ওখানে। আচ্ছা এখন আমি যেটা বললাম আর কি, এখানে কারোর কোনো সমস্যা আছে কিনা? যেমন C1 আর C2 হচ্ছে সাপোজ যদি কলামের ডাইমেনশন হয় এরকম যে 20 ইঞ্চি বাই 24 ইঞ্চি, সেক্ষেত্রে 24 ইঞ্চি, এখানে হবে 24। বা যদি হয় 12 বাই 16 সেক্ষেত্রে এখানে হবে 16। দুটার মধ্যে যেটা বড় সেটা। আর ক্লিয়ার স্প্যান এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে কলামের লেন্থ কত। যদি কলামের লেন্থ 10 ফিট হয় মানে বিমের ভেতর থেকে ভেতর পর্যন্ত, তাহলে 10কে 6 দ্বারা ভাগ করলে যা পাবো তাই। তবে ইউনিট গুলোকে অবশ্যই সেম রাখতে হবে। যদি এখানে ইঞ্চি হয় তাহলে এখানেও ইঞ্চি নিতে হবে, বা যদি এখানে মিলিমিটার লিখি আমরা তাহলে এখানেও মিলিমিটারে লিখতে হবে। আচ্ছা আর 450টা হচ্ছে কনস্ট্যান্ট, সেম। তাহলে এই তিনটার মধ্যে যেটা সবচাইতে বড় হয় সেটাই হবে হচ্ছে এল নট। এবং সেই কারণে কিন্তু এখানে এই যে গ্রেটার দ্যান ইকুয়াল এই সাইনটা দেওয়া আছে। এই সাইনের অর্থ হচ্ছে যে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে বড় হয় তার সমান। এখন আমরা দেখি যে এই ছোট স্পেসিংটা আসলে কত, এস নটটা কত সেটা আমরা দেখি। এস নটটা হচ্ছে আবার এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সবচেয়ে ছোট হয় সেটা। চারটা ক্রাইটেরিয়া কি কি আছে? 8 ইন্টু স্মলেস্ট লংগিটিউডিনাল বার ডায়ামিটার, অর্থাৎ একটা কলামের মধ্যে ধরেন যে সাপোজ অনেক সময় আমরা দেখি প্র্যাকটিক্যাল ফিল্ডে যে 25 মিলি বার থাকে, তারপরে 20 মিলি বার থাকে, 22 মিলি বার থাকে। তো সেক্ষেত্রে আমরা আসলে মানে মেন বারের ডায়ামিটারকে কত নিব, কত ধরবো? আমরা ধরবো হচ্ছে যেটা সবচেয়ে কম ডায়ামিটারের বার ব্যবহার করা হয়েছে কলামে ওইটা। যেমন যদি 16 মিলি, দেখা যাচ্ছে 16 মিলি, 20 মিলি আর হচ্ছে 22 মিলি, যদি 3 ধরনের বার থাকে মেন বার, তাহলে আমরা নিব হচ্ছে 16 মিলি, যেটা সবচেয়ে ছোট সেইটা। তাহলে সেই সবচেয়ে ছোট বারের ডায়ামিটারকে 8 দিয়ে গুণ করতে হবে, 8 কনস্ট্যান্ট। 8 দিয়ে গুণ করলে যা পাবো সেটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 হচ্ছে টাই বারের ডায়ামিটারকে 24 দ্বারা গুণ করতে হবে। আর নাম্বার 3 হচ্ছে C1 এবং C2 এর মধ্যে যেটা ছোট তাকে এবার গুণ করতে হবে 0.5 দ্বারা, বা সেটার অর্ধেক নিতে হবে, হাফ। আর 4 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে 300 মিলিমিটার। এখন সবাই একটু মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এখানে যদি 4 নাম্বারটা আমরা মনে মনে বাদ দেই, 4 নাম্বারটা আমরা মনে মনে বাদ দেই, তাহলে আমরা এতক্ষণ আর কি সমীকরণের মাধ্যমে যে স্পেসিং বের করে আসলাম, টাইবারের স্পেসিং, সেখানে কি কি ছিল মনে আছে সবার? যে 48 ইন্টু টাইবার ডায়ামিটার। দেখেন এখানে 48 এর জায়গায় কত আছে? 24। তার মানে এখানে আছে হচ্ছে অর্ধেক। আবার ওখানে দ্বিতীয় শর্ত কি ছিল? যে 16 ইন্টু মেন বার ডায়ামিটার, মেন বারের সঙ্গে 16 গুণ করতে হইতো, আর এখানে গুণ করতে হচ্ছে কত? 8। 16 অর্ধেক হচ্ছে 8, তার মানে জিনিসটা অর্ধেক। আবার 3 নাম্বার কি ছিল? লিস্ট কলাম ডাইমেনশন। আর এখানে আমরা কি করতেছি? আমরা লিস্ট কলাম ডাইমেনশনকে আবার 0.5 দ্বারা গুণ করছি, তার
অর্ধেক করছি আর কি, 0.5 দ্বারা গুণ করা মানে অর্ধেক করা। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমরা এতক্ষণ যে স্পেসিং বের করে আসলাম সেই স্পেসিং এর অর্ধেক স্পেসিং হচ্ছে এস নট, সেইটার হাফ। ঠিক আছে, আর শুধুমাত্র 4 নাম্বারটা হচ্ছে মানে এক্সট্রা একটা শর্ত। তো যাই হোক, ব্যাপার না। তাহলে এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে মানে এই 4টা ক্রাইটেরিয়া থেকে আমরা 4টা স্পেসিং পাবো। ঠিক আছে, এবং সেই 4টা স্পেসিং থেকে যেটা সবচেয়ে ছোট হবে আমরা সেই স্পেসিংটা ব্যবহার করব। এই কারণে এখানে লেস দ্যান ইকুয়াল আছে, যে লেস দ্যান ইকুয়াল। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে এল নট বিম থেকে মানে বিমের যে বিম কলাম যে জয়েন্ট, সেই জয়েন্ট থেকে এল নট ডিস্টেন্সের মধ্যে আমরা স্পেসিং ব্যবহার করব হচ্ছে এস নট, যেখানে এল নট এত এবং এস নট এত। সেম এখানেও তাই, এই পাশের বিম থেকেও মানে জয়েন্ট থেকে এল নট ডিস্টেন্সের মধ্যে আমরা স্পেসিং ব্যবহার করব হচ্ছে এস নট, যেখানে এল নট এত এবং এস নট এত। আবার এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন প্রথমবার আমরা প্লেসমেন্ট করব, প্রথমবার দেখেন প্রথমবারটা কিন্তু এস নট বাই 2, অর্থাৎ এই যে মানে এস নট আমরা যা পাবো মানে এখান থেকে তো একটা সংখ্যাই তো পাবো আমরা, তাই না? এই 4টা ক্রাইটেরিয়া থেকে আমরা আলটিমেটলি কি পাবো, একটা সংখ্যা পাবো। সেই সংখ্যাকে আমরা আবারও 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে যেইটা হবে সেই স্পেসিং এ হচ্ছে প্রথম রডটা বসাতে হবে, প্রথম টাইবার বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম রড হচ্ছে সবচাইতে কাছাকাছি বসবে এস নট বাই 2 ডিস্টেন্সে, এই যে এখান থেকে প্রথম টাইবার এস নট বাই 2 ডিস্টেন্সে বসবে। আর এর মাঝখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাতে হচ্ছে এস স্পেসিং ব্যবহার করব, যেখানে এস হচ্ছে আবার 2 এস নট। এস মানে কি, আমরা এতক্ষণ যে স্পেসিংটা ব্যবহার করে আসলাম অর্থাৎ 48 তারপরে 16 আর হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন, এই এখান থেকে যে স্পেসিং পাইলাম সেইটা ব্যবহার করব হচ্ছে কলামের মাঝখানে, অর্থাৎ দুই দিকে এল নট আর এল নট ডিস্টেন্স বাদ দিলে মাঝখানে যে ডিস্টেন্স থাকে সেইখানে সেই জায়গার মধ্যে। এবং সেই স্পেসিংটা কত হবে, এস নটের ডাবল হবে। আমি একটু আগেই ব্যাখ্যা করলাম, ওখানে ছিল 16, এখানে 8, ওখানে ছিল 48, এখানে 24, ওখানে ছিল লিস্ট কলাম ডাইমেনশন আর এখানে হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশনের সঙ্গে 0.5 গুণ অবস্থায় আছে, মানে অর্ধেক। মানে এস নট হচ্ছে এস এর অর্ধেক, বা অন্য কথায় বলতে গেলে এস হচ্ছে এস নটের ডাবল, একই কথা। তো আর কি আমরা যে কোনো একটাতে আমরা আর কি ফিক্স থাকবো, আমরা এইটা ব্যবহার করব। আমরা প্রথমে এস নট বের করব 4টা ক্রাইটেরিয়া থেকে, এবং এস নট যা হবে তাকে আবার 2 দিয়ে গুণ করে দিব, তাকে 2 দিয়ে গুণ করে আমরা এই স্পেসিংটা নির্দিষ্ট করব। যদি এস নট হয় সাপোজ 6 ইঞ্চি, সাপোজ ধরেন যে 6 ইঞ্চি, তাহলে এই স্পেসিংটা কত হবে, 12 ইঞ্চি। আবার এই স্পেসিংটা কত হবে, 6 এর অর্ধেক 3 ইঞ্চি। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি এবার সবাইকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি এইটা হচ্ছে আমাদের মানে কলামের সাইজমিক রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা আর কি টাইবারের স্পেসিং গুলো প্রোভাইড করি, সেক্ষেত্রে হচ্ছে মানে এই কলামটা হচ্ছে ভূমিকম্পের মানে বিরুদ্ধে কাজ করবে, বা মানে সাইজমিক রেজিস্ট্যান্ট হবে, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট হবে। এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে লেখা আছে, যে ম্যাক্সিমাম টাই স্পেসিং শ্যাল নট এক্সিড মানে অতিক্রম করবে না এস নট ওভার এ লেন্থ এল নট মেজার্ড ফ্রম দ্য জয়েন্ট ফেস, মানে জয়েন্ট ফেস থেকে এল নট এর মধ্যে স্পেসিংটা এস নট থাকতে হবে, বা এস নট কে অতিক্রম করা যাবে না, একই কথা। দ্য স্পেসিং এস নট শ্যাল নট এক্সিড, এই যে এস নট সম্পর্কে বলা আছে, এই 4টা ক্রাইটেরিয়া জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, 8 times the diameter of the smallest longitudinal bar enclosed, 24 times the diameter of the tie bar, and 1/2 of the smallest cross-sectional dimension of the frame member. Frame member মানে কলাম। And number 4 হচ্ছে 300 মিলিমিটার। আবার এখানে L not সম্পর্কে বলা আছে, the length L not shall not be less than number 1, number 2 and number 3। এটা আমি এইমাত্র ব্যাখ্যা করে আসলাম, অর্থাৎ 3টা নাম্বার থেকে মানে 3টা ক্রাইটেরিয়া থেকে, এই 3টা ক্রাইটেরিয়া থেকে আমরা যে এল নটটা পাবো
সেই এল নট থেকে কিন্তু কখনোই ছোট হবে না, বরং বেশি হতে পারে। যেটা পাবো তার থেকে এল নটটা বেশি হতে পারে, কিন্তু কখনো ছোট হবে না। এল নটটা হচ্ছে ছোট হবে না, আর এস নটটা হচ্ছে বড় হবে না। জিনিসটা হচ্ছে উল্টা আর কি। লেন্থ সবসময় বেশি বেশি দেওয়ার চেষ্টা করব, আর স্পেসিং সবসময় কম কম দেওয়ার চেষ্টা করব। এই জন্য দেখেন যে স্পেসিং এর ক্ষেত্রে বলতেছে শ্যাল নট এক্সিড, মানে অতিক্রম করা যাবে না। আর লেন্থের ক্ষেত্রে বলতেছে যে শ্যাল নট বি লেস দেন, মানে এর থেকে কম হওয়া যাবে না। ওকে, এরপর নাম্বার 2 হচ্ছে যে the first tie shall be located not more than s not by 2 from the joint face, মানে জয়েন্ট ফেস থেকে প্রথম টাই বারটা s not by 2 এর মধ্যেই হতে হবে। s not by 2 বা তার থেকেও কম ডিসটেন্সের মধ্যে হতে হবে। নাম্বার 3 হচ্ছে জয়েন্ট রেইনফোর্সমেন্ট শ্যাল কনফর্ম টু ACI কোড 6.9.4। এটার রেফারেন্স হচ্ছে নিলসনের বইয়ের 15th বা 14th এডিশনে, যাই হোক, একটা চ্যাপ্টার আছে আলাদা যে জয়েন্ট রেইনফোর্সমেন্ট। ওই জয়েন্ট রেইনফোর্সমেন্ট চ্যাপ্টারে যে যেভাবে বলা আছে ওইগুলো হচ্ছে ACI কোডের এই সেকশন থেকে নেওয়া হয়েছে। তো ওই চ্যাপ্টার অনুসারে আমরা জয়েন্ট রেইনফোর্সমেন্ট দিব। জয়েন্ট রেইনফোর্সমেন্ট আমাদের সিলেবাসের মধ্যে নাই, না হলে আলোচনা করা যাইতো। তো এটার আর কি রেফারেন্স হচ্ছে এইটা, ACI কোডের সেকশন 6.4.9, বা নিলসনের বইতে একটা ছোট্ট চ্যাপ্টার আছে আলাদা জয়েন্ট রেইনফোর্সমেন্ট নিয়ে। ওইটাই হচ্ছে আমাদের মেন রেফারেন্স, যে বিম কলামের জয়েন্টের মধ্যে আমরা আর কি কোথায় রেইনফোর্সমেন্ট কিভাবে দিব। আর টাই স্পেসিং শ্যাল নট এক্সিড 2s নট থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য কলাম অর মেম্বার, মানে থ্রু আউট মানে হচ্ছে মধ্যে, মানে কলামের লেন্থ জুড়ে, মানে কলামের টোটাল লেন্থ জুড়ে টাইয়ের স্পেসিং কখনোই 2s নট থেকে বেশি হবে না। এবং আসলেই তাই, 2s নট থেকে বেশি কখনোই হওয়া যাবে না। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে হবে হচ্ছে এই অনুসারে, এই যে সাইজমিক রিকোয়ারমেন্ট অনুসারে। অর্থাৎ ডিজাইনে আমরা করব অ্যাজ ইউজুয়াল ফর্মুলা অনুসারে, আর কি আমরা যে মানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, কলামের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা করব হচ্ছে এই অনুসারে। এই যে প্রথমে এল নট বের করব, তারপর এস নট বের করব, তারপর প্রত্যেকটা টাইবার আমরা হচ্ছে মানে দেখাই দিব যে মানে কত ডিসটেন্সে আর কি টাইবার গুলো বসছে, ঠিক আছে। তারপরে এস নট কে 2 দ্বারা গুণ করব, তারপরে সেইটা হবে হচ্ছে মাঝখানের এই মানে টাইবার গুলোর স্পেসিং। তো টাইবারের স্পেসিং বের করার ক্ষেত্রে আমরা সাইজমিক রিকোয়ারমেন্ট অবশ্যই ফলো করব, আর বাকি ডিজাইন অ্যাজ ইউজুয়াল ফর্মুলা অনুসারে। অ্যাসাইনমেন্টটা আমরা করব হচ্ছে এই মানে সাইজমিক রিকোয়ারমেন্ট অনুসারে, ঠিক আছে। অবশ্যই আরেকটা ব্যাপার, এখানে অ্যাক্সিয়াল লোড এক একজনের থাকবে এক এক রকম। 1765, তো এর সঙ্গে প্লাস আপনার আইডি যোগ হবে আর কি। আইডি মানে মাঝখানে 3টে সংখ্যা। এটা আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট আগের থেকে একটু বলে দিলাম আর কি। এটা মানে স্পেসিং বা টোটাল প্রবলেমটা কিন্তু ডিজাইনটা কিন্তু এক একজনের এক এক রকম হবে। ওকে, তো আর কি এই সাইজমিক রিকোয়ারমেন্ট বা ওভারঅল সবকিছু মিলায় কারোর কোনো কোশ্চেন আছে এখানে? স্যার আমরা কলামে যে মেইন বারটা ইউজ করি, এখানে তো স্যার হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের কলামের মেইন বারে ল্যাপিং দিতে হয়। সেখানে স্যার ল্যাপিং এর আসলে কতটুকু হবে, আর ল্যাপিং এর ওইখানে টাইবার স্পেসিং কেমন হবে? ল্যাপিং কতটুকু হবে, তাই তো? জি স্যার। দেখাচ্ছি।